আমি যাত্রা বা সিনেমা কি থিয়েটার বলে আলাদা করছি না, আমি বলছি যে কোনো মানুষকে, সেলিব্রিটিদের তো বটেই, অ্যাটাক করতে পারলে মানুষ আর কিচ্ছু চায় না, যেটা খুব খারাপ লাগে আমার। কোনো একজন সেলিব্রিটি কি একজন ড্রেস করেছে, একদম যাত্রার মতো সেজে এসছেন, কেন? কে আপনাকে বললো যে যাত্রার সাজটা সবসময় আপনার তার সাজটা ভালো লাগছে না? আপনি বলতে পারেন, গণতান্ত্রিক দেশ, আপনার বলার অধিকার আছে, কিন্তু আরেকটা কাউকে ছোট করে না। আপনার কোনো কিছু একটা সিরিজ ভালো লাগেনি, আপনার কোনো একটা কিছু ভালো লাগছে না, আপনার কোনো একটা রাজনৈতিক বক্তব্য কারোর ভালো লাগছে না, যে কোনো কিছু ভালো লাগছে না, প্রধান উদাহরণ হচ্ছে যাত্রার মতো হচ্ছে। কেন? যাত্রা হচ্ছে আমাদের শিকড়, যেখান থেকে অভিনয়ের এত শাখা প্রশাখা বেরিয়েছে। আজকে ওয়েব সিরিজ বলুন, প্রসেনিয়াম থিয়েটার বলুন, প্রফেশনাল থিয়েটার বলুন, সিনেমা বলুন, নাটক বলুন, যাই বলুন, আগে তো যাত্রা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আমল থেকে যেটা হতে 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 আজকে আমরা ক্যামেরার সামনে বসে কথা বলছি, কিন্তু শিকড়টা তো যাত্রা। তাহলে আমি আমার শিকড়কে কেন অসম্মান করব? তাহলে আমি কিসের শিক্ষিত হলাম, কিসের আধুনিক হলাম, আমি যদি আমার রুটকে ভুলে যাই? মানে লোকশিল্পকে তো ভুলে যাওয়া যায় না, কখনো ভুলে যাওয়া যায় না। এবং যে কোনো কিছু খারাপ হয়েছে সেটা বোঝানোর জন্য যাত্রা কেন ব্যবহার হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো বলবে, অনেকে তো বলেন নাটকও করেন, যারা নাটক করেন তাদের দায়িত্ব, তারা বুঝবেন। আমি যাত্রা করি, আমার দায়িত্ব যাত্রা সম্বন্ধে কেউ খারাপ বললে আমি 2 কলম লিখবই। এটা নিয়ে ফেসবুকে অনেক ঝড় উঠেছে। আজকে যখন কেউ আমাদের বলে যে আমাদের যাত্রাটা দেখে ও কাকলি অনলের সিনেমা, এই যাত্রা দেখলাম, একদম সিনেমার মতো লাগলো, আমাদের তো খারাপ লাগে না, কারণ সেটা ভালো অর্থে বলছে যে সিনেমার মতো লাগলো। মনেই হলো না যে যাত্রা দেখলাম, মনে হলো সিনেমাটিক দেখলাম। তাহলে আমাকে সম্মান করছে, সিনেমাকে ছোট করা হলো না। কিন্তু আজকে যখন ওকে বলছে সাজটা কি সেজে এসেছে একেবারে যাত্রার মতো, কেন? কে বলেছে আপনাকে যাত্রায় ওই সাজে আপনি আধুনিক যাত্রা দেখেন? কজন এরকম করে আমার অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, বলেছে না ভুল করেছি, বলেছি আমি, আসুন প্লিজ, আমি নেমন্তন্ন করছি, আপনারা আসুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের যাত্রা দেখতে আসুন, এসে দেখে বলুন যে আপনার ওই কমেন্টসটা আপনি সরিয়ে ফেলতে বাধ্য হবে। হ্যাঁ, তার মানে কি যে সব যাত্রা ভালো হয়, কোনো যাত্রা মেলোড্রামাটিক হয় না, খারাপ হয় না? কে বলেছে খারাপ? সিনেমাতেও হয়, নাটকেও হয়, ওয়েব সিরিজও হয়। কিন্তু তাই বলে একটা পার্টিকুলার যাত্রা ওটা আমাদের জন্যে না। আমি বলি কি, যারা এই ধরনের না জেনে কথাটা বলেন যে যাত্রা ওটা ঠিক, তাদেরকে একটু বলবো, কষ্ট করে এসে না 3টে ঘন্টা ধানের মাঠের গোজের উপর, মাথার উপরে কোনো চাঁদোয়া নেই, আর ওই একটা ভাঙা স্টেজের ওপর 3 ঘন্টা শিল্পীগুলো কি করে মানুষকে বসিয়ে রাখতে পারে শুধু গলার মডুলেশন দিয়ে, সেটা কিন্তু 100 জন্ম তপস্যা করলেও সবাই পায় না। ওটা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মাতে হয়, তাছাড়া যাত্রা শিল্পী হওয়া যায় না। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখে পডকাস্টের নতুন এপিসোড। আজকে আমার সঙ্গে যিনি আছেন, যাত্রা সম্রাজ্ঞী কাকলি, যাকে অনেকে যাত্রার সুচিত্রা সেন নামে অভিহিত করেন। আমাদের আগের পডকাস্টে আমরা অনলের সাথে অনেকক্ষণ আড্ডা মেরেছি, আজকে আমরা কাকলির সঙ্গে আড্ডা মারব। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। নমস্কার। আমি আমার প্রথম প্রশ্ন করার আগে আমাদের যেটা বলতে হয় সেটা আমি আপনাদের কাছে আরেকবার বলছি। আপনারা দয়া করে আমাদের পডকাস্ট দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি জানিয়ে রাখি আমাদের এই পডকাস্টের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, যারা সব থেকে বেশি দামে সোনা আপনার থেকে কেনে, তাদের ডেসক্রিপশন আপনি নিচের কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনি কবে যাত্রায় এলেন এবং আপনার এই যাত্রা কবে থেকে শুরু হলো এবং কেন শুরু হলো? আমি প্রফেশনাল যাত্রায় জয়েন করি 1984-এ। তার আরও 2-3 বছর আগে থেকে আমার অভিনয় জীবনের জার্নিটা শুরু হয়েছিল মায়ের হাত ধরে। আমার মা একজন অভিনেত্রী ছিলেন, কাজল চৌধুরী, তার হাত ধরেই আমার অভিনয় জগতে আসা। আর অভিনয় আসাটা একেবারে অভাবের হাত ধরে, অ্যাকচুয়ালি পারিবারিক এতটাই অভাব ছিল। তো আমি সময়ের অনেক আগে স্কুলের প্রাঙ্গণ ছেড়ে, মেয়েবেলা ছেড়ে আমি বড় হয়ে গিয়েছিলাম সংসারের প্রয়োজনে। তো প্রথমে গ্রুপ থিয়েটার, অফিস ক্লাব, তখন অফিস ক্লাবের খুব চল ছিল, অফিস ক্লাব, গ্রুপ থিয়েটার, অ্যামেচার শো, এগুলো করতে করতেই 1984-এ আমার প্রফেশনাল যাত্রায় আসা। 84-85 2 বছর করি। 86-এ 3rd ইয়ার শুরু করেও কিছু ব্যক্তিগত কারণে আমি বসে গিয়েছিলাম। তারপরে 88 থেকে আমি কন্টিনিউ করছি আজ পর্যন্ত। এবং করতে করতে আপনি একটা
জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন? আমি জানি না আমি জনপ্রিয় কি হয়েছি না হয়েছি, সেগুলো তো নিজের মুখে বলা যায় না। তবে আমি যখন প্রথম প্রফেশনাল যাত্রায় জয়েন করি 1984-এ ভৈরব গাঙ্গুলির কলমে, মানে আজকে পশ্চিমবাংলা যে আমাকে চেনে প্রথম কাকলি চৌধুরী নামটা, সেটা ভৈরব গাঙ্গুলির জন্যই, তার কলমের জন্য। আমি তার কলমে 13 বছর কাজ করেছি এবং আমার যাত্রার জীবনের প্রথম বছর মানে 1984 থেকেই তার কলমটা আমাকে অত্যন্ত ভালোবেসেছিল, স্নেহ করেছিলেন ভৈরব মামার কলমটা। তার স্নেহধন্যা আমি, মানুষ জানেও আমাকে ভৈরব গাঙ্গুলির মানুষ কন্যা মানুষ বলে থাকেন। উনি আমাকে এত কলমটা দিয়ে এগিয়ে দিয়েছেন মানুষ মানে জনতার দরবারে। আজকে আমি প্রথম যা কিছু এক ডাকে যেটা মানুষ বলে কাকুলি দি কি কাকুলি চৌধুরী, সেটা ভৈরব গাঙ্গুলির কলমের জন্যে। এবং তার কলম তিনি আমাকে দিয়েছেন আর আমি আমার সততা দিয়ে পরিশ্রমটা করে গেছি। তারপরে ভৈরব গাঙ্গুলির টিম থেকে যখন বেরিয়ে আমি জুটি বাঁধলাম 1997-এ, আমার আর অনলের জুটিটা ফর্ম করলো, তখন প্রথম 2 বছর আমরা মাননীয় শ্রী উৎপল রায়ের নাটকে কাজ করেছিলাম এবং তারপর থেকে আজকে আমার আর অনলের জুটির 29 বছর কমপ্লিট হয়ে 30-এ পড়লাম আমরা। তো 29 বছরের মধ্যে 27টা নাটক অনল চক্রবর্তী। প্রথম 2 বছরের উৎপলদার নাটক বাদ দিয়ে আজকে যে কাকুলি অভিনেত্রী কাকুলি চৌধুরীকে মানুষ চেনেন, সেটা অল ক্রেডিট গোজ টু মাই ডিরেক্টর অনল চক্রবর্তী। যাত্রায় এই যে কলম, যিনি যাত্রাটা লিখেছেন তিনি কতটা ভালো লিখেছেন তার উপর যাত্রা অনেকটা নির্ভর করে। 100 বার। হ্যাঁ, সেইটাকে একটুখানি আরেকটু যদি ইলাবোরেট করেন। ব্যাপারটা হচ্ছে যে উৎপল মানে ভৈরব মামার দল থেকে যখন বেরিয়ে আমি আমার আর অনলের জুটিটা ফর্ম করলো 1997-এ, তখন উৎপল রায় নাটকটা আমাদের লিখলেন 2 বছর। তার আগে থেকে কিন্তু অনল অনেক যাত্রার নাটক মানে যাত্রার পালা লিখেছে। আমাদের জুটি ফর্ম হওয়ার আগে অনল তখন এস্টাবলিশড যাত্রার পালাকার। তারপরে আমার আর অনলের জুটিটা যখন ফর্ম করলো, উৎপলদা লিখলেন 2 বছর, দুটোই ব্লকবাস্টার নাটক ছিল, মেনকা মাথায় দিল ঘোমটা এবং বোম্বাই কা বিবি। এবং তারপরে উৎপলদারও তখন তুঙ্গে ব্যস্ততা ছিল, অনেক প্রচুর দল উৎপলদার কাছে লেখা চাইতেন। তো তারপরে আমার মনে হলো আমি যখন অনলের সঙ্গে 2 বছর কাজ করেছি, তার আগে থেকেও অনলের সঙ্গে আমার পরিচয় ছিল এবং টু বি ভেরি অনেস্ট অনলের মানুষ অনলকে আমার প্রথম থেকেই খুব ভালো লাগতো। যখন আমি কাজ করিনি তখনও পরিচয় ছিল, মানে ওই অদ্ভুত একটা শান্ত ইমেজ, একটা কথা কম বলার, আমি প্রচুর বকবক করি, সেই জন্যে আমার ওর উপস্থিতিটাই আমার খুব ভালো লাগতো। এবং তারপরে যখন ওর সঙ্গে আমি কাজ করতে আরম্ভ করলাম, ওর মুখে পুরনো পালাগুলো শুনতাম, তখন আমি অনলকে বললাম, 3rd ইয়ারে আমি অনলকে বললাম যে তুমি কেন আমাদের নাটকটা লিখছো না। তখন অনল আমাকে একটা কথা বলেছিল যে মানে দিলীপ, আমাদের যে প্রডিউসার ছিলেন সত্যনারায়ণ অপেরার দিলীপ দাসকে, দিলীপও বললো যে হ্যাঁ তুমি লেখো তোমাদের নাটক। কারণ উৎপলদা তখন সেই সময়টা দিতে পারছিলেন না, প্রচুর ব্যস্ত। তখন অনল বলেছিল যে, আমার নিজে মুখে এটা বলতে খুব লজ্জা লাগছে, বলেছিল যে দেখো তোমার যে জনপ্রিয়তা নিয়ে তুমি ভৈরব গঙ্গোপাধ্যায়ের কলম থেকে এসে আমার সঙ্গে জুটিটা বাঁধলে, তোমার যে জনপ্রিয়তার জায়গাটায় রয়েছে, আমি কলমটা ধরবো, সেখানে আমি তোমাকে 1 ইঞ্চি ওঠাতে না পারি, 1/2 ইঞ্চি যেন আমার কলমের জন্য তোমার জনপ্রিয়তা নেমে না যায়। তো হি ওয়াজ সো অনেস্ট, একদম এতটাই অনেস্ট ছিল। এটা নাহলে যে কেউ বললে হয়তো বললো হ্যাঁ লিখবো করে ঝাঁপিয়ে পড়তো না। ইভেন যখন আমার নামটা প্রথম কাকলি চৌধুরী অভিনীত, তারপরে শ্রেষ্ঠাংশে অনলের নামটা পড়ে যেত, তারপরে যখন দিলীপদা বললেন যে তোমাদের দুজনের নামটা প্রথম 2 বছর তো কাকলি চৌধুরী অভিনীত, তারপর শ্রেষ্ঠাংশ অনল চক্রবর্তী এসেছে। যখন ও নাটকটা লিখতে শুরু করলো, দিলীপদাও বললেন যে হ্যাঁ ঠিক আছে। আমিও বললাম যে আমি আছি, তুমি আছো। আরেকজন সিনিয়র আর্টিস্ট ছিলেন তপন কুমার বলে, খুব ভালোবাসতো অনলকে, আমাদের খুবই স্নেহ করতো। তো বলছে হ্যাঁ তুমি লেখো না, আমরা তো আছি, তুমি এত ভালো নাটক লেখো, কেনই বা লিখবে না, তোমাদের প্রোডাকশন নিজে হাতে তৈরি করবে। তখন অনল একটুখানি এনকারেজড হলো, তারপরে ও লিখতে শুরু করলো। এবং তখন দিলীপদা জিজ্ঞেস করলেন যে তাহলে কি কাকলি অনল অভিনীত দেব। তখন সেই সময় আমি আরেকটা প্রমাণ পেয়েছিলাম, আজ থেকে 27 বছর আগে, যে মানুষ কতটা নির্লোভ হলে এই কথাটা বলা যায়। চট করে সবাই পারে না এই লোভটা সম্পাদন করতে। অনল তখন বলেছিল যে না কাকলি চৌধুরী অভিনীতটাই থাক, ওর জায়গাটা আলাদা, আরো কিছুদিন যাক, তারপরে যদি মনে করো কাকলির পাশে আমার নামটা দেওয়া যাবে তখন দিও, আমি নিজে থেকে তো বলবোই না। প্রডিউসার হিসেবে তুমি যদি মনে করো এখনই ওর জায়গাটা আলাদা রয়েছে, ওটা থাক।
এটা মানে একটা মানুষকে ভালো লাগার বা ভালোবাসার একটা কারণ একটু একটু করে জন্মায় না, এইগুলো কিন্তু মানে ইন্ডিকেট করছিল যে এই মানুষটা ভালো, এই মানুষটা সত্যি সত্যি ভালো একটা মানুষ। তারপরে আস্তে আস্তে 1 বছর কি 2 বছর পর থেকেই কাকলি চৌধুরী, অনল চক্রবর্তী অভিনীত, তারপরে আলটিমেটলি ওটা উঠে গিয়ে শুধু কাকলি অনল অভিনীত। এটা পোস্টারে থাকতো, পোস্টারে বা পেপার পাবলিসিটিতে থাকতো কাকলি অনল অভিনীত। কিন্তু মাঠে যখন মানে কাকলি অনল অভিনীত মানে কি একটা দলের লিড মানে শীর্ষ শিল্পী হচ্ছে আমি, আমার পর হচ্ছে অনল, এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, কাকলি অনল। কিন্তু মাঠে কিন্তু যে সমস্ত জায়গায় অ্যানাউন্সমেন্ট হয় সেখানে কিন্তু অনল কাকলি অভিনীত, অনল কাকলি। তখন আমি ইয়ার্কি মেরে বলি আমার ড্রাইভারকে, এই ভিকি গাড়ি বের কর, অনলের নাম আগে বলছে, আমি বেরিয়ে যাব। কিন্তু এগুলো আমাদের মধ্যে কোনোদিন ম্যাটার করেনি, আমাদের মধ্যে কোনোদিন এটা মনে হয়নি কেন ওর নামটা আগে বললো বা কেন আমারটা পরে বলছে, আমি তো দলের শীর্ষ শিল্পী, কেন অনলের নামটা আগে যাবে, ম্যানেজার বাবু মাইকে বারণ করুন অনলের নামটা আগে বলতে, তাহলে কিন্তু আমি থাকবো না। এগুলো ম্যাটার করেনি, আমাদের কাছে কাজটাই ম্যাটার করেছিল যে ও একটা ভালো নাটক লিখবে, আমরা দুজনে মিলে সেই নাটকটাকে তৈরি করব, কাজ করব, সারা বছর ওয়ার্কশপ করব, করে ভালো কাজ করব। এটাই আমাদের টার্গেট ছিল, আছে, এবং দর্শকের কাছে পৌঁছবো, এটাই আমাদের টার্গেট ছিল। এই যে নাটকে একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ অডিয়েন্স আপনাদের আরো বেশি, কেননা এইটা আপনার কিরম লাগে? সাংঘাতিক ভালো লাগে, সাংঘাতিক ভালো লাগে, সাংঘাতিক ভয় করে, নানান রকম মিশ্র আছে। ভালো লাগেটা এখন এত বছর হয়ে গেছে তো, প্রায় 41-42 বছর হচ্ছে আমার যাত্রা জগতে। ওভার কনফিডেন্স নেই আমার, আজও প্রথম সিনে উঠতে গেলে পা কাঁপে। আমি 133 কোটি দেবদেবীর নাম স্মরণ করে যে আমাকে বাঁচিও, জিভটা যেন আটকে না, কারণ জিভ তো যে কোনো মুহূর্তে মানুষের জড়াতে পারে। কিন্তু বুঝে যাই মানুষ ভালোবাসেন, প্রত্যাশা করেন একটা সাংঘাতিক ভালো কিছু পাবো ওনাদের নাটক দেখলে, একটা অন্যরকম কিছু পাবো। তো ভালো তো লাগে, অ্যাট দি সেম টাইম ভয়ও করে, কারণ যাত্রার দর্শক না মানে ভালো লাগলে যেমন মাথায় করে নিয়ে নাচতে পারে, খারাপ লাগলে কিন্তু বলার ধরনটা হয়তো একটু না সেরকম একটা লাগলো না, বা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে কলম আছে, যা খুশি তাই বলে দিতে পারে। তবে ঠাকুরের আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় সেরকম অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি আমাদের এখনো হতে হয়নি। কন্ট্রাডিকশন থাকে হয়তো, দিদি ভালো লেগেছে তবে ওইটা আরেকটু বেটার লেগেছিল, এটা বলতেই পারে। সবাইকে প্রত্যেক বছর যে একরকম হবে এমন তো কোনো কথা নেই, কিন্তু একেবারে দেখা যায় না, বসে চলছে না, দূর দূর কি করলেন, হ্যাঁ চলে না, এইসব বলে না, এখনো পর্যন্ত বলেনি আর কি, বাই গড গ্রেস। এই আর আপনি যেটা বললেন তার মধ্যে দুটো জিনিস আছে, একটা দেখলাম নার্ভাসনেস, আরেকটা যেটা আছে সেটা অ্যাড্রিনালিন রাশ, মানে একটা উত্তেজনা। উত্তেজনা, এই দুটোকে ব্যালেন্স করেন কি করে? কি করে যে করি জানি না, আমি প্রচন্ড নার্ভাস, সাংঘাতিক নার্ভাস, ভীষণ। মানে আমি নার্ভাসটা কিরকম বলছি, একটা প্রচুর লোক হয়েছে হয়তো, একটুখানি মাইকের কোথাও গিয়ে উঠলো, লোকে ওই চিৎকার করে উঠলো, ব্যাস আমি এখানে ঘামতে শুরু করলো, সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। তখন হয়তো 50 রাত্রির অভিনয় হয়ে গেছে, নাটকের রিপোর্টটা চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু ওই যে মাইকের একটু কু করে শব্দ উঠলো, লোকে বলবে না, লোকে তখন মাইকের গন্ডগোলগুলো প্রজেক্টেড হয় না, ধরো নাটকটা ভালো লাগলো না, ওই নাটকটা ভালো লাগলো না মানে আমার হাতে এখনো 100 দিন বাকি, তার সেই ব্যবসার উপর যদি কোনো এফেক্ট হয়ে যায়, সেই জন্য কি করছো অমল, তুমি তাড়াতাড়ি যাও, সর্বনাশ হয়ে গেল, তুমি একটু মাইক্রোফোনটা ধরে তো বলো, একটু শান্ত হতে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ আপনারা বসুন, কিছু হয়নি। মানে আমি খুব নার্ভাস, মানে স্টেজে ওঠার সময়তেও ভীষণ নার্ভাস, 2-3টে ডায়লগ বলার পর, মানে ফার্স্ট সিনটা করে আসার পর আমি একটা কনফিডেন্স পাই যে চলো ঠিক আছে। আর ফার্স্ট সিনটা করার সময় না আমরা অ্যাকচুয়ালি হয় কি, অনেকগুলো যন্ত্রণা আছে আমাদের, তো এখন ফ্রি শোয়ের সংখ্যাটা বেশি বেড়ে গেছে, মানে চ্যারিটি শোটার সংখ্যাটা কম্পারেটিভলি কমে গেছে। মানে আমি যদি 150 দিন টোটাল যাত্রা করি, তার মধ্যে খুব টেনে হলে 40 থেকে 50টা চ্যারিটি শো হয়, 100টা কিন্তু ফ্রি হয়। চ্যারিটি শো মানে হচ্ছে চ্যারিটি মানে যেটা পয়সা দিয়ে লোকে টিকিট কেটে দেখে, আর নন চ্যারিটি হচ্ছে আমরা পয়সা পাই, মানুষ চাঁদা নিয়ে গ্রামের অঞ্চলে পুজোতে বা কোনো অনুষ্ঠানে যাত্রা হচ্ছে, যেটা এখন অনল আপনাদের আগের পডকাস্টে আমি শুনছিলাম বলেছে যে আগে যেমন মেইন রাস্তার উপর যাত্রা হতো, বাস গিয়ে দাঁড়াতো, পাশেই ফুটবল খেলার মাঠ কি স্কুল মাঠ, সেখানে চ্যারিটি হতো, লোকের 2টো, 2:30, 3টে থেকে মুড়ি চপ নিয়ে ঢুকতো, প্রচুর লোক হতো। এখনো হয়, চ্যারিটি হয়, তবে বিশেষ কয়েকটা জেলা থেকে চ্যারিটি ব্যাপারটা একদম উঠে গেছে। কিছু কিছু জায়গায় এখনো ভালো ভালো চ্যারিটি প্যান্ডেল আছে, সেগুলো আবার সিজনে অনেকগুলো ভাগ হয়ে গেছে যাত্রার। পুজোর পর থেকে এই অঘ্রাণ মাস, শীতকালের মধ্যে পর্যন্ত চ্যারিটি শোগুলো হয়,
শীতকালের পর থেকে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এখন হয়ে গেছে যাত্রার অন্যতম মেন সিজন। এখানে সব হচ্ছে ওই শীতলা পুজো, বাসন্তী পুজো, নানান রকম উৎসব অনুষ্ঠান, শনি মহারাজের পুজো, এইসব ওরিয়েন্টেড যাত্রা। আর এগুলো সবই ফ্রি যাত্রা হয়, মানে মানুষ বিনা পয়সায় দেখে। তো সেইখানে চ্যারিটি শো আর ফ্রি শো এর কোয়ালিটির মধ্যে আমি বলবো আমরা সব জায়গাতেই এক অভিনয় করি, কিন্তু চ্যারিটির কতগুলো চ্যারিটি শো মানে সব সন্ধ্যে 7টা 6টা 6:30 7টার মধ্যে আরম্ভ হচ্ছে, 10টা 10:30টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তার একটা পরিবেশ। আর একটা ফ্রি যাত্রা যখন আরম্ভ হচ্ছে, বিশেষ করে এই পুজো ওরিয়েন্টেড যাত্রাগুলো, সেগুলো সব রাত্রির বেলায় 9:30 10টা 11টাতেও আরম্ভ হয়, 12টাতেও হয়, আমরা সেসব যাত্রা করি না, কিন্তু 11টাতেও যাত্রা আরম্ভ হয়। আর তখন ওই পুজো ওরিয়েন্টেড যাত্রা, সারাদিন ধরে বাড়িতে মানুষের লোকজন ভর্তি, এক একটা বাড়িতে 50 জন 60 জন করে অতিথি, সারাদিন ধরে বাড়ির মেয়ে বউরা রান্না করছে, তারা সারাদিন পরিশ্রান্ত হয়ে এসে রাত্রি হয়তো বলে দিল 9টার সময় যাত্রা হবে, এসে 9টার সময় বসলো, সেটা আরম্ভ হলো 10:30, ওখানে 1.5 ঘন্টা চলে গেল, মহিলারা ক্লান্ত হয়ে এসে বসেছে, তারা খানিকক্ষণ দেখার পর তাদের আবার বাড়ি গিয়ে সব অতিথিদের খেতে দিতে হবে, তারা হয়তো ঘন্টা দেখে কিছু লোক উঠে গেল, যাই বাড়ি থেকে বিছানা করতে হবে, রান্না করতে হবে। সেই কোয়ালিটি আর চ্যারিটির কোয়ালিটি তো একটু আলাদা হয়, কিন্তু আবার অ্যাট দি সেম টাইম এমন কিছু ফ্রি প্যান্ডেল আছে আমরা করি ইদানিং, মানে বিশেষ করে গত 2 বছর দেখছি চ্যারিটি প্যান্ডেলও খুব ভালো হয়, খুব ভালো। কিছু প্যান্ডেল তো খুবই ভালো হয়, কিছু একটু নড়াচড়া প্যান্ডেল থাকে, চারিদিকে মেলা আওয়াজ, তার মধ্যে যে কি কষ্ট করে কি কনসেন্ট্রেট করে যাত্রা শিল্পীদের অভিনয় করতে হয়, সে মানে একমাত্র তারাই জানেন যারা অভিনয় করেন। এখন যেটা হয়ে গেছে, আগে এই 2013 থেকে প্র্যাকটিক্যালি চ্যারিটি শোটা আমরা, এই ফ্রি শোটা আমরা আরম্ভ করেছি। 2013 আগে পর্যন্ত কিন্তু আমরা অলমোস্ট সব চ্যারিটি যাত্রা করতাম, তখন ফ্রি যাত্রার গল্পটা এত হয়নি, ছিল না। পাড়ায় পাড়ায় যাত্রা ব্যাপারটা হয়ে গিয়ে তাতে হলো কি 2013 পর্যন্ত আমরা দুজন, আমাদের কথাই বলি, যেহেতু আমাদের অনেকটা বছরের দীর্ঘ একটা জার্নি, এবং আমরা আমাদের প্রোডাকশনটা অনল লেখে আমরা দুজনে মিলেমিশে প্রোডাকশনটা বানাই, দুজনের ভাবনা চিন্তা একসঙ্গে হয়ে জিনিসটা করি। এখানে না খুব বেশি এক্সপেরিমেন্টাল, খুব কঠিন গল্প করা যায় না, বিকজ রাত্রির 11টায় যে যাত্রার দর্শকরা আসে তাদের ম্যাক্সিমামের সংখ্যা হচ্ছে মহিলা, এবং সেখানে অতিরিক্ত ভারী কোনো বিষয়বস্তু নিয়ে যাত্রা করলে তারা উঠে যাবে। আর এখন যাত্রা শিল্পীদের মাপকাঠি, কে কত ভালো যাত্রা করছেন, কে কি কত বড় শিল্পী, তার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে যাত্রার লোক উঠে গেল। তাই উঠে গেলটা যে রান্না করে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, বাড়িতে গিয়ে আবার অতিথিদের আতিথেয়তা করতে হবে, বিছানা করতে হবে, বা ভোরবেলায় আবার স্বামী কাজে বেরোবে, তার জোগাড়যন্ত্র করতে হবে, সেটা কিন্তু প্রজেক্টেড হচ্ছে না। প্রজেক্টেড হচ্ছে নাটকটা দেখতে দেখতে উঠে গেল, তার মানে আপনি ভালো শিল্পীও না, ভালো অভিনয় করেন না। এইখানে এসে দাঁড়িয়েছে আমাদের মাপকাঠি, যেটা খুব দুঃখজনক। তাই আমাদের এমন একটা সাবজেক্ট করতে হয় অভিনয়, কারণ যেহেতু আমরা এখনো 40 থেকে 50টা চ্যারিটি শো করি, এবার চ্যারিটি শোয়ে যে সাবজেক্টটা করব, সেই সাবজেক্টটাকে আমাকে এমন একটা সাবজেক্ট এখন চুজ করতে হচ্ছে যে সাবজেক্টটা চ্যারিটিতে মনে হবে না এ বাবা বড্ড খেলো হয়ে গেল, আবার সেই শোটাই আমি তো 2টো শো করতে পারবো না, সেই শোটাই আমাকে রাত্রির 11টার যাত্রায় করতে হবে, সেখানেও জানো না মনে হয় বাবা গো কি বললো কিছুই বুঝলাম না। মানে একটা মিডল পাথ, একটা এমন একটা সাবজেক্ট আমাকে চুজ করতে হচ্ছে, বিষয়বস্তু, যেটা চ্যারিটিতেও মনে হবে না হালকা, ফ্রিতেও মনে হবে না খুব ভারী। বেশিরভাগ সময়টা যে যাত্রাগুলো হয়, আপনি সবকটা যেগুলো নাম নিলেন প্রত্যেকটা আমি দেখছি পুজো পার্বণের মধ্যে, অথচ আপনাদের নাটক খুব একটা দেবদেবী নির্ভর তো হয় না। না, তা হয় না, সেটা হয় না। পুজো পার্বণ ওরিয়েন্টেড, মানে এখানে শীতলা পুজো হচ্ছে গ্রামে, সেই ওরিয়েন্টেড সামাজিক যাত্রা। এখন সামাজিক যাত্রাপালারই কিন্তু সময় চলছে। ঐতিহাসিক এবং পৌরাণিক কিছু যাত্রা দু একজন আছে যাত্রা শিল্পী যারা একটা দুটো পৌরাণিক, তাদের সেই ইমেজটা রয়েছে, সামাজিকের পাশাপাশি তারা একটু পৌরাণিক পালা রেখে দেয়, সেটা হয়তো 2 বছর 4 বছর ধরে চলছে। কিন্তু আমাদের ইমেজটা একেবারেই নেই, আমরা একেবারেই সোশ্যাল নাটকের জন্যেই মানুষের মনে যতটুকু যা জায়গা করতে পেরেছি সেটা করেছি। আর এখন এই ঝাঁচকচককে পৃথিবী হাতের মুঠো এসে যাওয়ার জন্য এই সিরিয়াল, টিভিতে, ওয়েব সিরিজে এই সমস্ত পৌরাণিক পালাটালাগুলো এত মানে টেকনিক্যালি এরা এত সুন্দর সব জিনিসপত্র দেখায়, সেখানে আমাদের যাত্রার ওই 4টে খুঁটি মঞ্চের উপরে আমি বলি মরুভূমিতে ফুল ফোটানো, ছেঁড়া চট,
বেঁকা স্টেজ, ভাঙা স্টেজ, চট গুটিয়ে যাচ্ছে নাচতে গিয়ে, সব থেকে অবহেলিত, যেটার উপরে মঞ্চেতে অভিনয় করে খাই সব থেকে সেটা অবহেলিত, সেখানে এই পৌরাণিক বা ঐতিহাসিক বই করতে গেলে যে গ্র্যান্ডার ব্যাপারটা দরকার হয়, সেটা আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে সম্ভব না, আর কমিটিগুলো পক্ষেও সম্ভব না। সেই জন্য ওইখান থেকে মানুষ সরেই গেছে। আর তাছাড়া আজকের ইয়াং জেনারেশন ঠিক ঐতিহাসিক আর ওই পৌরাণিক ড্রামা দেখার মানসিকতার লোকজন নেই বললেই চলে। ওগুলো সিরিয়াল টিরিয়ালেই মানুষ ভালো লাগে দেখতে, মানুষ দেখে, অনেক বেশি রিলেট করতে পারে। আমরা করতে পারবো না সেই রিলেট। আর ওভারঅল এখন সোশ্যাল নাটকেরই যুগ বেশি, ওটাই চলে আর কি। সেই জন্যে পুজো মানেই যে পুজো ওরিয়েন্টেড হতে হবে এমন না। পুজো মানেই আমি আগের পডকাস্টে শুনছিলাম অনল যেটা বলছিল যে আজকাল যেটা হয়েছে, আগে যেমন ওই নায়ক নায়িকা আর ভিলেন, নায়ক নায়কের কাজ করবে, নায়িকা নায়িকার কাজ করবে, ভিলেন ভিলেনের কাজটুকু করবে। সে একটা বদমাইশি করবে, সে একটা নায়ক নায়িকাকে ডিস্টার্ব করবে, এই তো ফরম্যাট। এই ফরম্যাটের বাইরে তো নেই, সেটা যেখানেই হোক। কিন্তু এখন দাঁড়িয়ে গেছে যে ভিলেন ওরিয়েন্টেড, মানে দলের শীর্ষ শিল্পী সেই ভিলেন, তাকে কেন্দ্র করেই যাত্রাটা লেখা হচ্ছে। নায়ক নায়িকা কিন্তু সেখানে সাইফার, সেকেন্ড লিডে, সেই মেন। এবার সে মেন হয়েছে বলে ন্যাচারালি ভিলেন, যত রাজ্যের ভিলেনই করা যায়, যত রকম ভিলেনই করা যায়, সেই মিউজিক দিয়ে, লাইট দিয়ে, গলা দিয়ে যত রকম ভিলেনই করা যায়, এটা একটা ট্রেন্ড চলেছে এখন। তার মাঝখানে ভিলেন বাদ দিয়েও এমনি জেনারেল যাত্রার দল নায়ক নায়িকা ভিলেন ওরিয়েন্টেড আছে। সেখানে যেখানে নায়ক নায়িকা মেন ওরিয়েন্টেড, ভিলেন সেকেন্ড, সেখানে ভিলেনের যতটুকু না হলে যতটুকু তার পার্ট সেটাই। কিন্তু যেখানে ভিলেন মেন, সেখানে ভিলেনই মেন, বাদ বাকিটা একটু সাইফার। যাত্রার নামকরণের মধ্যে একটা অদ্ভুত বিশেষত্ব থাকে, মানে সেটা দেখলে বোঝা যায়, মানে সেটা পরবর্তীকালে কিছু সময় আমরা সিনেমাতেও আমদানি হতে দেখেছি, মানে বেদের মেয়ে জ্যোৎস্না, বাবা কেন চাকর। এই যে বিশেষত্বটা, এই বিশেষত্বটা যাত্রায় কেন তৈরি করা হয়? খারাপ, আমি তো বলবো খুব খারাপ। কিন্তু এটা ইচ্ছাকৃত তো না, ইচ্ছাকৃত বলতে দেখুন, আমি আমার সময় থেকেই বলি, আমি আগের সময়টার ব্যাপারে আমি বলতে পারবো না। যাত্রার নামের উপর একটা বিজনেস ডিপেন্ড করে। আমাদের কিন্তু গল্প রেডি নেই, কিন্তু আমাদের নামটা অ্যানাউন্স হয়ে যায়। সেই নামটা অ্যানাউন্স হয়ে যায়, সেই নামটা পাবলিক কিরম করে খাচ্ছে সেটা একটা সার্ভে হয় মার্কেটে, যে ভালো লাগছে কি না লাগছে। সেই নামটা নাট্যকারের মাথায় ঘুরতে থাকে যে হ্যাঁ, আগামী বছরের নাটকের নাম এটা হবে, আমাকে এটার উপর বেস করে নাটকটা লেখা হবে। এবারে হ্যাঁ, যাত্রা মানেই মানুষের ধারণা, যাত্রা মানে একটা মেলোড্রামা, যাত্রা মানেই একটা মোটা দাগের ব্যাপার। এবং সেটা যে ধারণাটা যে সব ক্ষেত্রে মিথ্যে, তাও আমি বলবো না, ডেফিনেটলি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ব্যক্তিগত কথা, একেবারেই আমার ব্যক্তিগত কথা, যে সময়ের সঙ্গে সঙ্গে সব যখন বদলেছে, তখন আমরাই বা কেন নিজেদের ওই জায়গাতে ফেলে রাখবো যেটা নিয়ে মানুষ মকিং করার সুযোগ পেয়ে যাচ্ছে। এটা নিয়ে তো আমার সঙ্গে দিনরাত্রির হচ্ছে। আপনাদের এখন যাত্রাপালাটার নাম কি? আমার এই বছরের যাত্রাপালার নাম সেই হারানো সুর। এটা একদম মানে যাত্রা সুলভ নাম নয়। আমি আর অনল যেদিন থেকে আমাদের নিজেদের হাতের মুঠোর মধ্যে সবটা নিয়েছি, তবে আমাদের নামগুলো কিন্তু, আমাদের নামগুলোর মধ্যে আপনি সবটাই একটু একটু অন্য রকমের শৈল্পিক ছোঁয়া পাবেন। যেমন আমি মিস ক্যালকাটা, যেমন রাতের রজনীগন্ধা, এক যে আছে কন্যা, আপনার ছবির নাম, তারপরে মেঘে ঢাকা পূর্ণিমা, মেঘে ঢাকা তারা, বৈশাখে দেখা হলো দুজনায়, অরণ্য আমার প্রেম, একদিন রাত্রে, তারপরে নীড়ভাঙা ঝড়, বিসর্জনের পরে, মেঘে ঢাকা তারা, তারপরে পদ্মপাতায় ভোরের শিশির। আমরা ভেরি রিসেন্ট যেটা করলাম, জোড়াদিঘির চৌধুরী বাড়ি, শেষ দেখা হয়নি, আমার গত বছরের নাটকের নাম ছিল। এবছরের নাম আমার সেই হারানো সুর। আমার আসছে বছর আগামী নাটকের নাম জীবনের চাওয়া পাওয়া। তো আমরা একটু অন্যরকম ভাবার চেষ্টা করেছি, মানে প্রথম থেকে আমি আর সুবিধাটা হয়েছে কি, অনল আর আমার দুজনেরই বেস তো গ্রুপ থিয়েটার, আর আমাদের মানসিকতাটাও একটু এক জায়গায় মেলে আর কি। তো আমাদের মনে হয়েছে যে কোনো কাউকে ছোট না করেই বলছি, যখনকার যেমন তখনকার তেমন ছিল। একটা সময় ছিল যাত্রার মেলোড্রামাটিক নাম হতো, ওই সমস্ত নামকরণ হতো, সেটা চলতো, ঠিক আছে। কিন্তু এখন তো জিনিসটা অনেক ব্রড হয়ে গেছে, বিনোদনের এত মাধ্যম বেরিয়ে গেছে, এত আধুনিক হয়ে গেছে। তাহলে আমি কেন সেই পিছনে পড়ে থাকবো যেটা নিয়ে লোকে মকিং করার সুযোগ পেয়ে যায়? আমি এখনো দেখি, আমার খুব খারাপ লাগে, আমি প্রতিবাদও করি। আমাকে অনল অনেক সময় বলেছে যে তুমি কেন এত মাথার মধ্যে নাও, যে যা বলছে বলুক। আমি বললাম না, প্রতিবাদটা একটু থাকা দরকার। প্রতিবাদটা না করলে আমার নিজেকে কিরকম মেরুদণ্ডহীন মনে হচ্ছে। আফটার অল এই যাত্রা আমাকে সব দিয়েছে,
আমার মাথার উপরে ছাদ দিয়েছে, আমার সন্তান মানুষ করার সুযোগ দিয়েছে, আমার পেটে ভাত দিয়েছে। আমি আজকে যখন অবসর নেব যাত্রা থেকে, তখন আমার দুবেলা দুমুঠো ভাত, মাথার উপরে ছাদ আর একটা সুস্থ শরীর চালিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা দিয়েছে যে যাত্রা। সেই যাত্রা সম্বন্ধে কেউ কোনো খারাপ কথা বললে আমার গায়ে লাগবে, আমি যাত্রা ছেড়ে দিলেও লাগবে। আমি যাত্রা বা সিনেমা কি থিয়েটার বলে আলাদা করছি না, আমি বলছি যে কোনো মানুষকে, সেলিব্রিটিদের তো বটেই, অ্যাটাক করতে পারলে মানুষ আর কিচ্ছু চায় না, যেটা খুব খারাপ লাগে আমার। কোনো একজন সেলিব্রিটি কি একজন ড্রেস করেছে, একদম যাত্রার মতো সেজে এসছেন, কেন? কে আপনাকে বললো যে যাত্রার সাজটা সবসময় আপনার, তার সাজটা ভালো লাগছে না, আপনি বলতে পারেন, গণতান্ত্রিক দেশ, আপনার বলার অধিকার আছে, কিন্তু আরেকটা কাউকে ছোট করে না। আপনার কোনো কিছু একটা সিরিজ ভালো লাগেনি, আপনার কোনো একটা কিছু ভালো লাগছে না, আপনার কোনো একটা রাজনৈতিক বক্তব্য কারোর ভালো লাগছে না, যে কোনো কিছু ভালো লাগছে না, আর প্রধান উদাহরণ হচ্ছে যাত্রার মতো হচ্ছে। কেন? যাত্রা হচ্ছে আমাদের শিকড়, যেখান থেকে অভিনয়ের এত শাখা প্রশাখা বেরিয়েছে। আজকে ওয়েব সিরিজ বলুন, প্রসেনিয়াম থিয়েটার বলুন, প্রফেশনাল থিয়েটার বলুন, সিনেমা বলুন, নাটক বলুন, যাই বলুন, আগে তো যাত্রা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আমল থেকে যেটা হতে 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 আজকে আমরা ক্যামেরার সামনে বসে কথা বলছি, কিন্তু শিকড়টা তো যাত্রা। তাহলে আমি আমার শিকড়কে কেন অসম্মান করব? তাহলে আমি কিসের শিক্ষিত হলাম, কিসের আধুনিক হলাম, আমি যদি আমার রুটকে ভুলে যাই? মানে লোকশিল্পকে তো ভুলে যাওয়া যায় না, কখনো ভুলে যাওয়া যায় না। এবং যে কোনো কিছু খারাপ হয়েছে সেটা বোঝানোর জন্য যাত্রা কেন ব্যবহার হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো বলবে, অনেকে তো বলেন নাটকও করেন, যারা নাটক করেন তাদের দায়িত্ব, তারা বুঝবেন। আমি যাত্রা করি, আমার দায়িত্ব যাত্রা সম্বন্ধে কেউ খারাপ বললে আমি 2 কলম লিখবই। এটা নিয়ে ফেসবুকে অনেক ঝড় উঠেছে। আজকে যখন কেউ আমাদের বলে যে আমাদের যাত্রাটা দেখে, ও কাকলিয়ানের সিনেমা, এই যাত্রা দেখলাম, একদম সিনেমার মতো লাগলো, আমাদের তো খারাপ লাগে না, কারণ সেটা ভালো অর্থে বলছে যে সিনেমার মতো লাগলো। মনেই হলো না যে যাত্রা দেখলাম, মনে হলো সিনেমাটিক দেখলাম। তাহলে আমাকে সম্মান করছে, সিনেমাকে ছোট করা হলো না। কিন্তু আজকে যখন ওকে বলছে সাজটা কি সেজে এসেছে একেবারে যাত্রার মতো, কেন? কে বলেছে আপনাকে যাত্রায় ওই সাজে আপনি আধুনিক যাত্রা দেখেন? এরকম করে আমার অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, বলেছে না ভুল করেছি, বলেছি আমি, আসুন প্লিজ, আমি নেমন্তন্ন করছি, আপনারা আসুন, আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের যাত্রা দেখতে আসুন, এসে দেখে বলুন যে আপনার ওই কমেন্টসটা আপনি সরিয়ে ফেলতে বাধ্য হবে। হ্যাঁ, তার মানে কি যে সব যাত্রা ভালো হয়, কোনো যাত্রা মেলোড্রামাটিক হয় না, খারাপ হয় না? কে বলেছে? খারাপ সিনেমাতেও হয়, নাটকেও হয়, ওয়েব সিরিজও হয়, কিন্তু তাই বলে একটা পার্টিকুলার যাত্রা ওটা আমাদের জন্য না। আমি বলি কি, যারা এই ধরনের না জেনে কথাটা বলেন যে যাত্রা ওটা ঠিক, তাদেরকে একটু বলবো, কষ্ট করে এসে না 3টে ঘন্টা ধানের মাঠের গোজের উপর, মাথার উপরে কোনো চাঁদোয়া নেই, আর ওই একটা ভাঙা স্টেজের উপর 3 ঘন্টা শিল্পীগুলো কি করে মানুষকে বসিয়ে রাখতে পারে শুধু গলার মডুলেশন দিয়ে, সেটা কিন্তু 100 জন্ম তপস্যা করলেও সবাই পায় না। ওটা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে জন্মাতে হয়, তাছাড়া যাত্রা শিল্পী হওয়া যায় না। আপনি বললেন যে মেলোড্রামা, হাই মেলোড্রামা, সেটা থেকে যাত্রা একটু একটু করে সরে গেছে, কেন? মেলোড্রামায় সমস্যাটা কি? আমরা তো সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হচ্ছি। আগে একটা ক্যাচার, হ্যাজাকের আলো, অনেক লোক, কারণ তখন বিনোদনের আর কিচ্ছু ছিল না যাত্রা ছাড়া। 10,000, 12,000, 15,000, 20,000 লোক হতো, শুনেছি, আমি দেখিনি, কিন্তু শুনেছি, যেগুলো মিথ্যে কথা না, অথেন্টিক কথা। সেখানে মানুষকে বোঝাতে গেলে, আজকে আমি ক্যামেরার সামনে একটা ডায়লগ বলতে গেলে যে কি হয়েছে, খরচাপাতির নাম শুনলে তোমার মুখ এরকম ফ্যাকাশে হয়ে যায় কেন গো? খরচাপাতি তো তোমাকে করতে হবে না, যা খরচা তো আমি করবো। আমি এইভাবে ডায়লগ বলি স্টেজে, বিকজ আমার মাইকটা আধুনিক। তাহলে আমি কেন মেলোড্রামা করব? কি হয়েছে? খরচাপাতির নাম শুনলেই তোমার মুখ চোখ একদম ফ্যাকাশে হয়ে যায় কেন? খরচাপাতি তো তোমাকে করতে হবে না, যা খরচা তো আমি করবো, কেন আমি বলবো? যখন আমি এই ড্রপে ডায়লগ বলে মানুষকে ভালো লাগাতে পারছি, তাহলে আমি কেন ওই মেলোড্রামাটা করবো? তাহলে আমাকে সময়ের সঙ্গে সঙ্গে এগোতে হবে, নাহলে তো আমি পিছিয়ে থাকলাম। আর তখনকার মানুষ করতেন, বিকজ ওই একটা ক্যাচার কি 2টো ক্যাচারের মধ্যে অত মানুষকে শোনাতে হতো, তখন লাউড করতেই হতো। এখনো যে আমাদের কিছু কিছু জায়গায় লাউড করতে হয়, লাউড কোথায় করতে হয়? স্কেলে লাউড করতে হয়, বাট অ্যাক্টিং এ না, মেকআপে না, নামকরণে না। অন্তত আমি আমাদের দায়িত্ব নিয়ে তো বলতে পারি আমরা করি না। আমরা বারবার বলি আমাদের দলে যারা অভিনয় করতে আসে, ভাই বাড়িতে যেমন বাবা মার সঙ্গে কথা বলো, ঠিক সেইভাবে কথা বলো। শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমার মাইক অপারেটরের আছে, শুনিয়ে দেবে। শুধু মাইকটা নিতে শিখতে হবে, ওটা একটা বিশাল আর্ট। অথচ শিখে নিতে পারলে কিন্তু ওর থেকে সোজা জিনিস আর হয় না। একটা মাইক আমার এখানে নিলে মাইকটা হবে না। এখনো অনেক প্রথিতযশা অভিনেতা অভিনেত্রীরা ভুল করে এখানে মাইক রেখে। আমরা গ্রিন রুমে বলি শোনা যাচ্ছে না কেন, নিশ্চয়ই মাথার উপর মাইক আছে, ঠিক জায়গায় ধরেনি মাইকটা।
মাইক যদি এখানে থাকে, এখানে যদি আমি মাইকটা নিয়ে আমার সব কথা মানুষ শুনবেই। আমি এই মাইক থেকে ডান দিকে ঘুরলেই আমাকে স্টেপ বাঁ দিকে যেতে হবে, আমার ডান দিকেও শোনাতে হবে, আমার বাঁ দিকে ঘোরালেও আমাকে বডিটাকে এদিকে নিয়ে আসতে হবে। এটাই অঙ্ক। এই অঙ্কটা শিখতে পারলে খুব সহজ, না শিখতে পারলে খুব কঠিন। তো আমার যেখানে মাইকে এত সুন্দর, এত মিষ্টি রোমান্টিক জায়গা আছে যেখানে আমি ফিস ফিস করে কথা বলার সুযোগ পাচ্ছি, তাহলে আমি কেন মেলোড্রামা করবো? কেন আমি মেলোড্রামা করে মানুষকে বলার সুযোগ করে দেবো? যাত্রা ইজ মেলোড্রামা, ধর দেখা যায় না বসে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি উইথ ডি রেসপেক্ট বলছি, আমার যাত্রা জগতের আমি আমাদের দায়িত্ব নিয়ে বলছি। হয়তো অনেকে ভাববেন যে হ্যাঁ একটু বেশি বলছি, না বেশি বলছি না, দায়িত্ব নিয়ে বলছি। যদি একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের একটা যাত্রা আমরা করি না, আর যদি মানুষ শহুরে মানুষ দেখেন, আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি তারা দাবি করবেন যে প্রত্যেক বছর এই যাত্রাটা হোক, আমরা দেখতে চাই। প্রসেনিয়াম থিয়েটারে মানুষ আমাদের যাত্রা দেখতে চাই। আমিও তো ছবি করেছি এবং অনেক সময় আমাকে কলকাতার বাইরে গিয়ে, যদিও আমি মূলত কলকাতার ওপরেই বেশি ছবি করেছি, কলকাতার বাইরে গিয়ে অনেক ছবি করতে যেতে হয়। গিয়ে একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করেছি যে মহিলাদের যাতায়াত, মহিলাদের বাথরুম, এটা আমাদের মফস্বলে এবং গ্রাম বাংলায় একটা ভয়ঙ্কর সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। এই যে যাত্রা শিল্পী, আপনি একজন নারী, আপনি একজন মহিলা, আপনি এটা কিরকম ফেস করেছেন? খুব বাজেভাবে ফেস করি। আমাদের মহিলাদের মানে বিশেষ করে এই ফ্রি শো যাত্রা হয়ে যাওয়ার পর, মানে আমাদের দলে তো 5টা ফিমেল থাকে, তার মধ্যে 5টা না 4টে থাকে, 4টে ফিমেল, কোনো দলে 5টা, তার মধ্যে ম্যাক্সিমামই প্রাইভেটে যায়, 1-2জন হয়তো বাসে যায়। খুব কষ্টের মধ্যে কাটাতে হয় তাদের, মানে সব জায়গায় না হলেও ম্যাক্সিমাম জায়গায় বাথরুম পাওয়া যায় না। যাত্রার দলটা যে সকালবেলায় গিয়ে পৌঁছয়, দলের যে বাসের শিল্পীরা, তারা তো সকালবেলায় পৌঁছে যায় তাদের একটা স্কুল বাড়িতে, বা আমাদের সময় তো মানুষ, আমরা যখন হোটেল পাইনি, আমাদের টেনে টেনে বাড়িতে মানুষ নিয়ে যেত, আপনি আমার বাড়িতে থাকবে, তুমি আমার বাড়িতে। এখনো যারা অনেক বয়স হয়ে গেছে, যখন আমি দলে বাসে যেতাম তাদের বাড়িতে থেকেছি, তুমি আমার বাড়িতে থেকেছো এক সময়, শুনতে ভালো লাগে। আর এখনকার দিনে বাড়ি তো দূরের কথা, স্কুল বাড়িতেও থাকতে দিলে সেখানে ঠিকঠাক টয়লেট থাকে না। মেয়েদের খুব কম জায়গায় আছে যেখানে একটু টয়লেট ঠিকঠাক মতো ইউজ করতে দেয়ই না। আমরা কোথায় আধুনিক হয়েছি বলুন তো? আমার তো মনে হয় না আমার তো মনে হয় এই সমস্ত ইন্টারনেট এসে আমরা অনেক বেশি মানসিকভাবে পিছিয়ে গেছি। এর থেকে যখন ইন্টারনেট ছিল না, মানুষ অনেক বেশি মানবিক ছিল, অনেক বেশি আন্তরিক ছিল, অনেক বেশি খোলা মন। এমনও হয়েছে রাত্রিবেলা হয়তো থেকে গেছি, রাত্রিবেলা তুমি দলে তোমায় খেতে হবে না, আমি রান্না করে দেবো, রুটি তরকারি রান্না করে দিয়েছে, সেই খাবার খেয়েছি, এত স্ট্রাগল করেছি। কিন্তু এখনকার দিনে একটু মেয়েদের দুটো কি 3টে মেয়ে বাসে থাকেও না, 1-2টোই থাকে ম্যাক্সিমাম, তাদেরও অনেক জায়গায় টয়লেট করতে। এবং আমার সব থেকে বড় প্রাপ্তি এটাই, এরকম পডকাস্ট তো অনেক হচ্ছে এখন, আমরা অনেকগুলো পডকাস্ট করেছি, এবং আমাদের এই একটা পডকাস্টে আমার এই টয়লেট নিয়ে বলাটা, দক্ষিণ 24 পরগনা এই বছর একটা শো করতে গেছিলাম, জায়গাটার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সুন্দর। ওরা আমাকে বললো, দিদি আপনার একটা পডকাস্ট শুনেছি যে মহিলাদের বাথরুম ব্যবহারে খুব অসুবিধা হয়, আমরা কিন্তু আপনাদের দুজন দলের মহিলা শিল্পীদের খুব ভালো টয়লেটের ব্যবস্থা করেছি। আমার এখানেই সাকসেস। আমি আমার কথা কেন বলবো, আমার সমস্যার কথাগুলো বলি যাতে মানুষ জানতে পেরে একটু হলেও সচেতন হয়। কারণ দেখুন, আজ না হোক কাল আমাদের এতগুলো বছর হয়ে গেল, 42-43 বছর হয়ে গেল, আর কত টেনে টুনে 3-4 বছর হয়তো আর যাত্রা করবো। একটা সময় আমি ভাবতাম যে আমি অভিনয় ছেড়ে বাঁচবো কি করে। আমি একটা সময় বলতাম, ঈশ্বরের কাছে কামনা করতাম আমি যেন অভিনয় করতে করতে স্টেজে মরে যাই, কিন্তু আজকাল বলি না। কারণ আমার লাইফে প্রচুর স্ট্রাগল আছে, সবার লাইফেই থাকে, আমার একার না। আমার লাইফে প্রচুর স্ট্রাগল আছে, আমি ভীষণ কষ্ট করেছি, ভীষণ উঠান পড়ান জীবন ছিল। আমি একটা সময় চেয়েছি আমি অভিনয় করতে করতে যেন যাত্রা স্টেজে আমার মৃত্যু হয়ে যায়, কিন্তু এখন চাই না। এখন আমার বাঁচতে ইচ্ছা করে, খুব বাঁচতে ইচ্ছা করে। এবং আমার খুব কষ্ট হবে যেদিনকে আমি অভিনয় ছাড়বো, ভীষণই কষ্ট হবে। কারণ আমি অভিনয়টা ছাড়া সত্যি কিছু পারি না, আমি কিচ্ছু পারি না অভিনয় ছাড়া। আমি একদম একটা পিওর অকাজের মহিলা। আমি অভিনয়ের যতটুকু যা পারি একটু অভিনয় পারি। আমি যেদিন কি যাত্রা ছাড়বো সেদিনকে হয়তো আমার খুব কষ্ট হবে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় খুব কষ্ট হবে। কিন্তু আমি এটা এখন থেকেই মনে মনে নিজেকে একটা প্রস্তুত করছি যে আমি অবসরটাকেও খুব সুন্দরভাবে এনজয় করব। আমি জানি আমার চোখের গোড়ায় জল আসবে, চোখের কোণ চিকচিক করবে, বুকের বাঁদিকে চিনচিন করবে, কিন্তু তবু প্রত্যেকটা মানুষেরই সময় থাকতে থাকতে, সম্মান থাকতে থাকতে সরে যাওয়া উচিত। তাহলে যে আর চলেন না, এবার নেমে যান, এটা শুনতে চাই না আমি। ওটা ঠিক, আমি যেদিনকে বুঝবো যে না আমার শরীর দিচ্ছে না, আমার গলা দিচ্ছে না, আমার হাঁটু কাঁপছে, আমার কাউকে ধরে স্টেজে উঠতে হচ্ছে, তার আগে কাকলি চৌধুরী, অলয় চক্রবর্তী যাত্রা ছেড়ে দেবে। আপনি তো এটা সুচিত্রা সেনের মতো বলছেন, যার কথা আপনাকে বলা হয়
যাত্রার সুচিত্রা। উত্তম সুচিত্রা যেহেতু দীর্ঘদিনের একটা অনেক দিনের জুটি এবং ফেমাস জুটি, তাদের প্রচুর হিট সিনেমা রয়েছে, মানুষ উত্তম সুচিত্রা মানে প্রেমের আরেক নাম উত্তম সুচিত্রা। তো যেহেতু অনল আর আমার জুটিটা খুব মানে মানুষ একসেপ্ট করেছিল যখন আমাদের জুটিটা ফর্ম করেছিল, আজ থেকে 29 বছর আগে, আমাদের 29 বছর বয়স কম ছিল, তো তখন মানুষ একদিনে তো প্রথম 29 বছর আগেই তো আমাদের উত্তম সুচিত্রা বলেনি, এই দীর্ঘ বছর যাওয়ার পর এই তো বছর 10 হয়তো মানুষ আমাদের উত্তম সুচিত্রা বলছে। তার মানে উত্তম সুচিত্রা বলছে মানে কি আমরা নিজেদের উত্তম সুচিত্রা ভাবার মতো বোকা মানুষ নাকি? এত বোকা নাকি? উত্তম সুচিত্রা একটাই হয়, একটাই হয়েছে, একটাই, আর কোনোদিন অনেক কিছু হবে। কেউ, প্রথম কথা, কেউ কারোর মতো হয় না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর উত্তম সুচিত্রা একটা একটা ব্যাপার, ওটা আর কোনোদিন হবে না। সুচিত্রা সেনের সঙ্গে আমার তুলনায় তো ভাবতেই আমার লজ্জা লাগে, আমার মাথা নিচু হয়ে যায়। হ্যাঁ, সুচিত্রা সেন নিজেকে সরিয়ে নিয়েছিলেন সেটা ভেবেও বলছি না, এটা আমি আমার উপলব্ধি থেকেই বলছি যে আমার যেদিনকে মনে হবে যে না আমার ঠিক আছে, আমি এই পর্যন্ত আর আমার যাওয়া উচিত না। সুচিত্রা সেনের সঙ্গে শুধু আমার একটাই অদ্ভুতভাবে মিল, যে উনিও 6 এপ্রিল, আমিও 6 এপ্রিল, এইটুকুতেই মিল, আর কিছুতে মিল নেই। জন্মদিন একদম। যাত্রার একটা ফর্ম আছে, এই ফর্মটা অন্য প্রত্যেকের থেকে আলাদা, এবং এটা এই যে ডাইরেক্ট কানেক্ট, সামনে এরকম বাচ্চা বসে আছে, আপনার লাইভ মিউজিক চলছে, এই জিনিসটা তো অত সোজা নয়। এর মতো কঠিন আর কিছুদিন, সব সিনেমাও ভীষণ কঠিন, আমিও অল্প বিস্তর হলেও করেছি, খুবই কঠিন। আর আমরা তো ছোটোখাটো করেছি, যারা লিড ক্যারেক্টার করেন, বম্বে হোক কি আমাদের টালিগঞ্জে হোক, তাদের যে পরিশ্রম, তাদের যে পারফেকশন, সে যে কি বিশাল যোগ্য হতে পারে আমার মিনিমাম একটু ধারণা আছে। না, আমরা তো আমি ছোটোখাটো রোলই করেছি, কিন্তু আমাদের যাত্রা না বড্ড কঠিন। প্রথম কথা, এখানে কোনো রিটেকের ব্যবস্থা নেই। মানুষের জীব তো যে কোনো মুহূর্তে আমরা পার্সোনালি কথা বলতে গেলেও কিন্তু আমাদের অনেক সময় ফাম্বল হয়েছে। যাত্রার দর্শক ফাম্বল হলে কিন্তু ক্ষমা করবে না, সবাই মিলে একসঙ্গে হই দিয়ে উঠবে, আর যেই হই দিয়ে উঠবে না, মনে হবে এখান থেকে হাতটা বোধহয় খুলে বেরিয়ে যাবে। আমি 3 ঘন্টা যাত্রা করছি, মানে কোথাও কোনো আওয়াজ নেই, কোনো রিয়াকশন নেই, হাসির রিয়াকশন নেই, কান্নার রিয়াকশন নেই, হাততালি দিচ্ছে না। কোনো সময় একটু বিরক্তই লাগে, বাবা একটু হাস না, কি আছে, একটু ইন্সপিরেশন লাগে। কিন্তু কোনো সময় ভালোও লাগে যে ঠিক আছে বাবা শান্ত মতো যাত্রাটা দেখছে। কিন্তু কোথাও একটা স্লিপ অফ টাং হোক, সবাই মিলে একসাথে হই দিয়ে উঠবে, যেন মনে হয় রিহার্সাল করে এসছে। তার মানে কত ডিপলি তারা শুনছে যে আমার যে আটকে গেল সেটা বুঝে গেল। এবার হ্যাঁ, এই আটকে যাওয়াটা, আটকে কি আমাদের যায় না? আমরা কি ভগবান নাকি? আটকে যায় না? আটকায় তো, কখনো রোজ আটকায় না, কোনো দিন তো নিশ্চয়ই একটু এদিক ওদিক হয়। তো সেইটাও এদিক ওদিক, 42-43 বছর হয়ে গেছে, তো এদিক ওদিক হলেও আমরা জিনিসটা এমনভাবে ম্যানেজ করি যাতে অতটা প্রজেক্টেড না হয়। কিন্তু যারা জুনিয়র শিল্পী, তারা হতেই পারে, এটা তো বলে না, আমরাও একসময় জুনিয়র ছিলাম, আমাদেরও প্রচুর আমরা ওই খেয়েছি এরকম। এখন অনেক কনসিয়াস থাকি, হয় না, বা হলেও সেটাকে এমন সুন্দরভাবে ম্যানেজ করে নি, হয়তো কেউ বোঝেও। এখন হয়তো আমাদের সিনিয়রিটির দিক থেকে তাকিয়ে হয়তো কেউ আর অত বলে না যে ও করে দিল না, কিন্তু ভীষণ কঠিন মাধ্যম। তাই বারবার বলি, যারা যাত্রাকে না বুঝে, আমার মনে হয় অজ্ঞতা থেকেই বলেন, কিন্তু যারা যাত্রাকে না বুঝে, যাত্রাকে ছোট করেন না, হেও করেন না, যে তাদের আমি বলি যে প্লিজ আপনারা যাত্রা দেখুন মাঠে এসে। ওই ভেজা মাটিতে ধানের গোঁজটা কাটা রয়েছে, তার উপর কোনো চটও নেই, মাথার উপর কোনো আচ্ছাদনও নেই, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েও মানুষ দাঁড়িয়ে দেখছে, নড়তে পারছে না। ও ক্ষমতা না থাকলে হয় না, কি আছে বলুন তো? একটা ভাঙা স্টেজ, সেখানে আমি রাজপ্রাসাদে রয়েছি, সেটাও আমার গলা দিয়ে বোঝাতে হচ্ছে আমি রাজপ্রাসাদে রয়েছি, না আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হাতে সিগারেট ধরিয়ে, হাতে মদের গ্লাস নিয়ে গান গাইছি, আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেটাও আমার গলার মডুলেশনে বোঝাতে হচ্ছে। পুরো 3 ঘন্টার হয়? 3 ঘন্টা না, আমরা অ্যাকচুয়ালি, আমি আর অনল, আমরা এই লাস্ট 5-6 বছর ধরে আমাদের প্রোডাকশনটা 2:50 মধ্যে রাখার চেষ্টা করেছি। কখনো 52-53 হয়ে যায়, 3 ঘন্টাটা করি না। এবার কোনো জায়গায় হল টল হলে, বিশেষ করে কোনো প্রেক্ষাগৃহে হলে, ওই হাততালিগুলো পড়লে, ওই হাততালিগুলো অ্যালাউ করার জন্য 2-4 সেকেন্ড বেড়ে যায়। কিন্তু আমরা প্রিন্সিপালি ওটাকে 2 ঘন্টা 50-52 মধ্যে 50-এর মধ্যে রাখার চেষ্টা করি। 3 ঘন্টা করবো না, ইন্টেনশনালি করবো না, কারণ মানুষ রিলসের যুগ। কিন্তু 2.5 ঘন্টায় করলে আবার আটকে রেখে দেবে, টাকা বলবে না, টাকা দেবে না, কেন, ছোট হয়েছে নাটক, হবে না। 2.5 ঘন্টায় যাত্রা হয় না, কিন্তু 3 ঘন্টাও আমাদের কাছে এখন বাড়াবাড়ি মনে হয়, সেই জন্য আমরা 2 ঘন্টা 50 রাখি। সেটা ওই 52-53, আমি বলেছি 2 মিনিট কম হলেও 3 ঘন্টার নিচে করতে হবে। একটা কথা আমি শুনেছি, যেটা
তাদেরকে বলা হয় বাস শিল্পী আর কিছু থাকেন হচ্ছে গাড়ি শিল্পী। এই বিভাজনটা করে মানে যাত্রা শিল্পীরা রওনা দেন আর কি। এইটা এখনো চল আছে? হ্যাঁ দেখুন, চল তো নিশ্চয়ই আছে, কারণ সবাই তো আর প্রাইভেটে যায় না, বাসেও যায়, টেকনিশিয়ানসরা যায়, কিছু জুনিয়র শিল্পী যায়, কিছু আর্টিস্ট আছে এখনো যারা বাসে যায়। কিন্তু আমরা ওই বাসের শিল্পী, মানে বিশেষ করে আমি আমাদের কথাই দায়িত্ব নিয়ে শুধু বলছি, আমরা বাসের শিল্পী আর গাড়ির শিল্পী বলে কোনো বিভাজন করি না, কারণ আমরা সাম্যবাদে বিশ্বাস করি। আমরা সবার সামনে বসে খেতে পারি না, রিহার্সাল বাড়িতে খেতে মানে আমরা টপ, টিফিন ব্রেকে আপনারা কি খাবেন বলে যখন আসে তখন আমি বলি মুড়ি দিন যেটা সবার সামনে বসে খাওয়া যাবে, কারণ আমি সবার সামনে বসে স্যান্ডউইচ খেতে পারবো না, গলা দিয়ে নামবে না। আমরা গ্রিন রুমে ফ্যান পাই, সবাই পায় না। এত টাকা খরচা করে সবাই কমিটিগুলো নিয়ে যায়, এত বড় প্যান্ডেল করে, অমুক করে, গ্রিন রুমে 3টে ফ্যান তারা দেন না। আমরা গিয়ে কমিটিকে রিকোয়েস্ট করি, দাদা 2-3টে ফ্যান দিন না, আর্টিস্টগুলো মরে যাচ্ছে। ওদের ফ্যান না দিলে আমরা ফ্যানের পাশে বসতে পারছি না, আমাদের লজ্জা লাগছে ফ্যানের সামনে বসতে। তো ওরা তখন ঘাড়ে করে এসে হয়তো 2টো টেবিল ফ্যান বসিয়ে দিয়ে গেল, একটা ছেলেদের গ্রিন রুমে, একটা মেয়েদের গ্রিন রুমে। তখন একটু নিজে শান্তি করে গিয়ে নিজের ফ্যানটার সামনে বসতে পারলাম। নাহলে ওরা গরমে কষ্ট পাচ্ছে, আমাদের ফ্যানটার সামনে গিয়ে বসতে লজ্জা লাগছে। মানুষ তো আফটার আমরা, আমি যখন সিনে থাকি না তখন পর্দাটা তুলে দিয়ে যাই, ফ্যানটা ঘুরিয়ে দিয়ে যাই, এখানে এসে দাঁড়া, এখানে এসে একটু হাওয়া খা। তো ভীষণ কষ্ট, যাত্রা ভীষণ কষ্টের, খুব কষ্টের। তো আমরা পার্টিকুলার বাসের শিল্পী এবং গাড়ির শিল্পী বলে কোনো বিভাজন করি না, কিন্তু বিভাজন ঠিক না, আছে এখনো টেকনিশিয়ানস, মিউজিশিয়ান যারা যায়, দলের ঠাকুর যিনি রান্না করেন, দলের দল ম্যানেজার যে দলটাকে নিয়ে গিয়ে স্পটে পৌঁছে, ম্যানেজারকে কি অধিকারী বলে? যেটা একটা সময় না 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 না, অধিকারী বলে তাদের যারা বুকিং করতেন। এখন আর অধিকারী বলে না, অধিকারী বোধহয় তাও বলে না, মালিককে বোধহয় অধিকারী বলতো। এটা অনেক আগের টার্মস, এখন আর এগুলো চলে না। এখন যারা অফিসে বসে বিজনেসটা করেন তাদের পরিচালক বলে, আর যারা দলটাকে নিয়ে যায় দল ম্যানেজার বলে তাকে, যে দলটাকে নিয়ে গিয়ে দাঁড় করায়, কমিটির সাথে কথা বলে এই ঘর দিন ওই ঘর দিন, সারাদিন ঠাকুর কি রান্না করবে তার বাজারের হেল্প করার মতো দল ম্যানেজার। অফিস ম্যানেজার যিনি থাকেন, যিনি বায়না করেন, পরিচালক বলে তাকে। আর মালিক তো মালিকই বলে। আর যারা আগে নায়ক বন্ধু যারা বায়না করতেন, তারা এখন আধুনিক হতে হতে কোনো কমিটি বলে। তবে আছে এখনো নায়ক বন্ধু বলা হয়, কিন্তু এখন তো সবই মোবাইলের। আগে নায়করা যেমন বায়না করতে আসতেন চিতপুরে, এখন তো সবই মোবাইলে, ফোনপে পেমেন্টও হয়ে যাচ্ছে ফোনপেতে। ওখানে ওই দাদা ওই ডেটটা রেখে দেবেন একটু, দাদা অষ্টমী পুজোর দিন কিন্তু কাকুলি দিয়ে অনলার দলটা চাই, এরকম ভাবে হয় আর কি। সিনেমাতে আমরা মাঝে মাঝে যাত্রা দেখেছি, মানে সিনেমার মধ্যে, যেমন পথের পাঁচালীর একটা ফেমাস সিন হচ্ছে ওই যাত্রার স্টেজটা, এবং সেই একটা গোঁফ নিয়ে এসে পরের দিন অপুর ওই গোঁফ লাগানো, এবং গোঁফটা কিছুতেই লাগছে না, পড়ে যাচ্ছে। হ্যাঁ, তেমনি সিনেমার গানে আমরা শুনেছি হয়েছে না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, খুব ফেমাস গান। এই নট্য কোম্পানি এখন আছে না, দাদা মারা যাওয়ার পর তো আর হয়নি। দাদা মারা যাওয়ার অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছিল, দাদা অসুস্থ ছিলেন। তারপরে হবে দাদা লাস্ট একবার আমাকে, অনল তো নট্য কোম্পানিতে অনেক বছর কাজ করেছে, আমার 2-3বার দাদা আমার বাড়িতে এসেছিলেন আমাকে নেওয়ার জন্য, কিন্তু ভৈরব মামা বেরোতে দেয়নি। আমার ওইটা একটা দুর্ভাগ্য যে আমি নট্য কোম্পানিতে কাজ করতে পারিনি। তারপরে আমাকে আর অনলকে নিয়েও দাদা, মানে দাদা যখন অসুস্থ তখনও একবার বলেছিলেন যে একবার তোরা আয়, এসে একটু নট্যতে আয় তোরা দুজন। আমার সেই কাজটা আর করা হয়, ওটা আমার জীবনের একটা দুঃখই রয়ে গেছে যে নট্য কোম্পানিতে, শুধু নট্য কোম্পানি বলবো না, ভারতীয় অপেরা বিখ্যাত কালীপদ ঘোষ উনিও আমার বাড়িতে এসেছেন, কালীবাবু। বীণাদি এসেছেন আমার বাড়িতে, বীণা বন্দনা ওনার দল ছিল আমাকে নেওয়ার জন্যে। মাখন নট্যের কর্ণধার, মানে মাখন নট্য যিনি মাখনবাবু আমার বাড়িতে 3-3বার এসেছেন আমাকে নেওয়ার জন্যে, কিন্তু কোনোভাবেই ভৈরব মামা আমাকে বেরোতে দেয়নি তার দল থেকে। কারণ ওটা আমার কপালে ছিল না, হয়তো আমি সেটা ভেবেই এখন ইয়ে করি। তারপরে যখন 13 বছর পর ভৈরব মামার কলম থেকে বেরোলাম, তখন অনলের সঙ্গে আমার জুটিটা ফর্ম করলো। তারপর থেকে অনলের সঙ্গেই জুটি চলছে। আর এখন তো এমন হয়ে গেছে, এখন আমার এগেনস্টে অন্য কেউ বা তার এগেনস্টে অন্য কেউ, এটা মানুষ মেনেই নেবে না। ইনফ্যাক্ট আমি তো অনলের কলম ছাড়া অভিনয় করতে পারবো না, সত্যি কথা, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান বলছি। অনল সংলাপ লেখে না, অনল কথা লেখে। আর কথা বলে অভিনয় করার যে মজা আছে, সংলাপ বলে অভিনয় করার, আধুনিক সময়ের কথা দাঁড়িয়ে বলছি, কথা বলে যাত্রা স্টেজে যতটা স্বাভাবিক অভিনয় করা যায়, সংলাপ বলতে গেলেই কিন্তু একটু মেলোড্রামা আসবেই,
একটু আলংকারিক ডায়লগ লিখলেই মেলোড্রামা আসবে, কিন্তু কথা লিখলে না, আমি অনল ছাড়া কারোর নাটকে অভিনয় করতে পারবো না। এতটাই বোঝাপড়াটা আমাদের এত ভালো হয়ে গেছে। মানে আমিও মানে অন স্টেজ আমরা ইম্প্রোভাইজ যখন করি, ও জানে না আমি কি করব, আমিও জানি না ও কি করবে, আমরা এটা করে দিলাম, দুজনেই কিন্তু সেই ব্যালেন্সটা খেলে দিলাম। এটা আমাদের মানুষ যেটাকে বলে যে কাকলি অনলের ম্যাজিক অন স্টেজ, চেষ্টা করি আর কি। অনেকে বলে কিন্তু যে আপনাদের এতদিনের জুটিটা থাকার রাজটা কি? আমাদের আগে নির্মলদা মিনাদি আছেন বোধহয় 1-2 বছর বেশি, ওইটাকে ক্রস করার ইচ্ছে আছে। দাদাকে বলেওছি, নির্মলদাকে বলেছি তোমাদের ইয়েটাকে আমরা ক্রস করব। ওরা বোধহয় সম্ভবত 31 বছর, তো আমরা তো প্রায় করে এনেছি। তো দাদা ভীষণ ভালোবাসেন, নির্মলদা মিনাদি আমাদের প্রচন্ড ভালোবাসেন, তো ভীষণ আমাদের অভিনয়ের ভীষণ ফ্যান। কারণ নির্মলদাও কিন্তু ভীষণ সহজাত অভিনয়ের মানুষ ছিলেন, ওনার নাটকগুলো খুব সহজাত এবং নামঠামগুলো খুব আধুনিক, তখনকার সময় আধুনিক হতো নির্মলদার নাম। তো দাদা আমাদের ভীষণই ভালোবাসেন। তো আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে আপনাদের এতদিনকার জুটির রহস্যটা কি? তা আমাদের রহস্যটা হচ্ছে একটাই, যে আমাদের মধ্যে কোনো ইগো নেই। মানে আমি একটা কথা বলছি, যখন সোশ্যাল মিডিয়ার ক্যামেরা আসেনি, মোবাইল আসেনি, আমার সঙ্গে অনলের প্রথম বছর 1997-এ মেনকা মাথায় দিল কোনটা, মানে ব্লকবাস্টার বই, তখন কোনো ফ্রি গল্প ছিল না, ফ্রি যাত্রা, সব চ্যারিটি শো, আর সেই রকম লোক, কমিটিগুলো পয়সা লাভ করছে, চূড়ান্ত অ্যাম্বাসাডার গাড়ি। তখন মানে যাত্রা শেষে তখন দাঁড়িয়েছি, যাত্রা স্টেজে কথা বলছি, সামনে থেকে বলছে দাদা দাদা দিদি, তোমাকে বলছে দিদি গান করুন। অনল বুঝতে ভুল করে হয়তো বলছিল হ্যাঁ, বলছে না আপনার জন্য আসেনি, কাকুলিদির জন্য এসছি। সেটা শুনে কিন্তু অনলের মুখটা ভারী হয়ে যায়নি। বা এমনও দিন হয়েছে যে আমি আর অনল গাড়িতে বসে আছি, আমার নাকের ডগা দিয়ে ডায়েরিটা নিয়ে গিয়ে দাদা একটা অটোগ্রাফ, আমাকে খোঁজে, উনি জিজ্ঞেসও করেনি। সেটা নিয়েও আমার বুকের বাঁদিকে চিনচিন করেনি যে কেন সাইনটা নিল, আমারটা নিল না, কেন ওর নামটা আগে বলছে আমারটা বলছে না। এই ব্যাপারটা আমাদের মধ্যে না কোনো দিন হয়নি। হ্যাঁ, তার মানে কি আমাদের মধ্যে আমরা দুজন খুব ভালো বন্ধু এবং পারিবারিক বন্ধু। আমার মেয়েকে ও 18 মাস বয়সে কোলে তুলেছে। আমার মেয়ের যখন 18 মাস বয়স, তখন ও অনলের কোলে উঠেছে। তো ওর বাবাও, মানে আমার হাজব্যান্ডও একজন যাত্রার প্রডিউসার ছিলেন নব আনন্দমেলার, আমরাও ওনার দলে কাজ করেছি। আমার হাজব্যান্ড 2019-এ মারা গেছেন। অনল কিন্তু তারও খুব ভালো বন্ধু ছিল, এবং অনল এখন এই মুহূর্তে আমার আর আমার মেয়ে, আমাদের পরিবারের মাথার ছাতা হচ্ছে অনল। আমরা অনল ছাড়া একটা মুহূর্ত পথ হাঁটতে পারি না। আমি তো কানা, আমার মেয়েও সেরকম অন্ধ আর কি। এই প্রবলেমটা আমাদের মধ্যে কোনো, তার মানে কি যে আমাদের মতবিরোধ হয় না? নিশ্চয়ই হয়। কথা কাটাকাটি হয় না? হয়, কিন্তু জীবন ক্ষতি করে দেয় সেরকম কোনো কথা কাটাকাটি আমাদের মধ্যে হয় না, একদম হয় না। যাত্রা শিল্পীরা কিরকম টাকা পান? এখানে কিন্তু বিরাট বিভাজন আছে। হয়তো অনেকে এই কথাটা শুনলে খুব অবাক হবেন, হয়তো কেউ নাকশিট করতে পারে যে বেশি বাড়াবাড়ি ক্যামেরার সামনে মিথ্যে কথা বললো। প্রথম কথা, আমার একটা বদগুণ বলুন ভালো গুণ বলুন, আমি মিথ্যে কথা বলতে পারি না। আই হেট মিথ্যে কথা। ছোটবেলা থেকেই বাবা মা শিখিয়ে দিয়েছিল মিথ্যে কথা বললে বাবা মা মারা যায়, ওই যে ভয় ঢুকে গেছে, মিথ্যে কথা বলতে পারি না। মানে জীবন ক্ষতিকারক মিথ্যে কথা বলি না। টাকা পেয়েছি, যাত্রা থেকে নিশ্চয়ই টাকা পেয়েছি, আমি অনল দুজনেই পেয়েছি। কিন্তু যে সময় আমার আর অনলের জুটিটা ফর্ম করলো 97-এ, তখন বেলাদি বিনাদি এনারা আমাদের মাথার উপরে থাকা বটগাছ, তারা ক্যারেক্টার রোলে শিফট হচ্ছেন, আমাদের জায়গাটা নায়ক নায়িকা হিসেবে উঠলো আমার আর অনলের 97-এ। আমার আর অনলের জুটিটাকে মানুষ সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করলো। যখন আমাদের ঠিক ওঠার সময়টা হলো, আমরা উঠবো নিজেদের ট্যালেন্টের সঙ্গে, নিজেদের টাকা পয়সাটা, যেটার জন্য আমরা মূল স্ট্রাগলটা করি, পয়সা করি, ঠিক তখনই না ঝাঁকে ঝাঁকে সিনেমা শিল্পী ঢুকে গেলেন। আমরা অর্থনৈতিকভাবে লাভবানটা হতে পারলাম না। আমাদের ট্যালেন্ট অনুযায়ী যে টাকা পয়সা পাওয়া উচিত ছিল, আমরা কিন্তু তা পাইনি। কিন্তু সেটা নিয়ে আমাদের বিশ্বাস করুন কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কেন পেলাম না, কি হয়ে গেল, জীবনের সর্বনাশ হয়ে গেল, এত ট্যালেন্ট দিয়ে কি হলো, শুধুই নাম হলো আর কিছু হলো না। ওই নামেই বড় লোক। ভালোবাসায়, মানুষের ভালোবাসায় আমাদের থেকে ধনী এবার কেউ নেই, ওই জায়গাটা ভেবেই আমরা আনন্দে আছি। টাকা পয়সাটা আর বিভাজন যদি বলেন, তাহলে টপ শিল্পীদের সঙ্গে সেকেন্ড থার্ড পর্যন্ত প্রথম টপ শিল্পীরা নিশ্চয়ই একটু বেশি পায়, সেকেন্ড তার থেকে একটু কম পায়, কিন্তু তারপর থেকে যেটা না, সেটা খুব কষ্টদায়ক, ওটা সহ্য করা যায় না, শোনা যাবে না। সব সময় যে আপনাকে দৌড়ে বেড়াতে হচ্ছে, সব সময় আপনাকে লোকের সাথে যোগাযোগে থাকতে হচ্ছে,
কথা বলতে হচ্ছে, প্রত্যেকদিন অভিনয় করতে ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে, নিশ্চয়ই ভালো। অভিনয় না থাকলেই আমার মন খারাপ হয়ে যায়। অভিনয় ছাড়া বাঁচার কথা সত্যি ভাবতে পারি না, কিন্তু না ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একটা কি অভিনয়ের পরে এত ক্লান্ত থাকি, তখন অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়, তারা কথা বলতে আসেন, সেলফি তুলতে আসেন, আমরা একটুও বিরক্ত হই না। কারণ বিরক্ত হব কি করে, তাদের জন্যই তো আজকে আমরা এই জায়গায় এসেছি। কিন্তু যাত্রায় গাড়িতে উঠে যাওয়ার পর আমি আর কারোর সঙ্গে কোনো কথা বলি না। অনল তো বলেই না, অনল এমনিতেই ব্যক্তিগতভাবে খুব চুপচাপ। আমিও আগে প্রচুর বলতাম, এখন বয়সের সঙ্গে সঙ্গে একটু ধীর স্থির হয়ে গেছি। যাত্রার পরে আমি আর কারোর সঙ্গে কোনো কথা বলি না। গাড়িতে উঠলাম মানে চুপচাপ মুখ বন্ধ করে জার্নি, এফএমটা চালিয়ে দিই কি গাজল চালিয়ে দিই, শুনতে শুনতে চলে আসি। কথা বলতে ভালো লাগে, যতটুকু কথা বলার বলি, নিশ্চয়ই বলি। কোনো অহংকার কোনো কালে আমাদের মধ্যে ছিল না, নেই, আর ভবিষ্যতে হওয়ার কোনো চান্সও নেই। তার মানে মানুষের সাথে মিশতে, প্রচন্ড ইন্টারঅ্যাক্ট করতে ভালো, ভীষণ ভালোবাসি। আমরা বলি, আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ যারা আমাদের সঙ্গে কথা বলতে আসে, কারোর সঙ্গে না শুনুন উঠবো গাড়িতে উঠবো, সব হয়ে গেল চলে গেল, এরকম কিছু করি না। কারণ ওগুলো কোনোদিনই আসেনি। আমরা মানে অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, আমরা কোনোদিন নিজেদেরকে কিছু ভাবিনি। মানুষ বলেন আমরা নাকি কেউ কিছু, আমরা কোনোদিন ভাবিনি। আমরা জানি আমরা দুজন শিল্পী, অভিনয় নিবেদিত প্রাণ, আমরা একটা সৃষ্টি করি, কিছু মানুষজন নিয়ে কাজ করি, আর যে কত বছর আছি আমরা কিছু ভালো কাজ করে যেতে চাই, যাতে সারা জীবন মানুষ ছেড়ে দিলেও মনে রাখে। বাস দ্যাটস ইট। যারা খুব খ্যাতি পান, অনেক খ্যাতি মানুষকে তো এক দাম্ভিক করে তোলে, মানুষের অনেক সময় মাটিতে পা থাকে না। এইটা আপনারা খুব ব্যতিক্রম। আমি এই ব্যাপারে একটা ছোট্ট গল্প বলি। আমার যখন সেকেন্ড ইয়ার 85-এ লোকনাট্যে আমি অভিনয় করছি, অনলের মুখে আপনি শুনেছেন নীলমণিদের কথা, নীলমণিদে ওই দলের প্রডিউসার ছিলেন। আমার তখন সেকেন্ড ইয়ারে আমি গেছি, সেটা আমি তখন লাস্ট, মানে তখন মহিলা আর্টিস্টরা থাকতো প্রায় 6-7 জন, 8 জনও মহিলা শিল্পী থাকতো একটা যাত্রা দলে। আমি তখন বাসেই যাই, একদম লাস্ট জুনিয়রটা। আমার মাও ছিলেন তখন সেই দলে। তো মীনাক্ষী দে, নবকুমার, তপন কুমার, সনাতন ঘোষ, বড় বড় শিল্পীরা সব ছিলেন। আমি, আমার মা, তখন আমরা একেবারেই নাটক থেকে গেছি নতুন, আর আমি হচ্ছি একদম লাস্ট বেঞ্চের, মানে মেয়েদের মধ্যে আমি সবার লাস্ট। সনাতন ঘোষ আপনারা নাম শুনে থাকবেন হয়তো, মাস থিয়েটারে জ্ঞানেশ মুখার্জির ছাত্র ছিল সনাতন ঘোষ। সোনা কাকু আমাকে খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো, খুব স্নেহ করতো। আর সেকেন্ড বছর আমার কলিযুগের বউ বলে একটা বই করেছিলাম, সেখানে মৃত্তিকা বলে একটি ক্যারেক্টার ভৈরব মামা লিখে দিয়েছিল, সেই ক্যারেক্টারটা করে আমার খুব সুনাম হয়েছিল। তো আমি সোনা কাকুর খুব নেওটা ছিলাম, আমি খুব রোগাপাটকা ছিলাম, সোনা কাকুর হাত ধরে ধরে প্যান্ডেলে ঘুরে বেড়াতাম। আর সোনাদা তখন এস্টাবলিশড আর্টিস্ট, তো দর্শক বলতো সোনাদা এই বাচ্চা মেয়েটা খুব ভালো অভিনয় করেছে, খুব সুন্দর অভিনয় করেছে, দারুণ, খুব ভালো, কিন্তু খুব রোগা, এরকম বলতো। সোনা কাকু আমাকে খুব ভালো, আমাকে কাক বলে ডাকতো, বড্ড কথা বলতাম বলে, ওইরকম বলতো, দারুণ অভিনয় করেছো তুমি, খুব সুন্দর, বাচ্চা মেয়ে, খুব অল্প বয়স, খুব দারুণ লেগেছে অভিনয় করতে। আর ওটা যখন বলতো, আর সোনা কাকু খালি আমাকে বলতো কি, সেফটিপিন ফোটা গায়ে, সেফটিপিন ফোটা গায়ে, সেফটিপিন ফোটা, নাহলে ফুলে উপরে উড়ে যাবি। সোনা কাকু সেই সেফটিপিনটা আমাকে 86-এ হাতে ধরিয়ে দিয়েছিলেন। সেই সেফটিপিনটা আমার আজও হাতে ধরা আছে। এখনো এত বছর বয়সে এসে, এখনো যখন যাত্রা স্টেজ থেকে স্লোপিং থেকে নামতে নামতে কেউ বলে দিদি দারুণ করেছেন, দিদি বয়স হয়েছে কিন্তু এখনো একই রকম গলা রয়েছে, দারুণ, কি পাওয়ার কি, তখনও অজান্তে আমার সেফটি পিনটা গায়ে ঢুকে যায়। আজ তো আর ফুলে উড়ে যাওয়ার বয়স নেই, কিন্তু তবু আমার পাটা এখনো মাটিতে আছে, আর সেফটি পিনটা আমার অজান্তে হাতে ধরা আছে। কোথাও কখনো দুঃখ হয় যে নাগরিক বা সো কল্ড শিক্ষিত কলকাতা সমাজ আপনাদের খুব একটা যে পাত্তা দেন? সত্যি কথা বলতে, আপনাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ এবং থিয়েটার জগতের মানুষ, যেহেতু তারা অনল কাকলির নামটা সবাই জানে, যেহেতু সিনেমা সবাই অলমোস্ট যাত্রা করেছে, সেই জায়গা থেকে চেনে, থিয়েটার জগতের লোকেরাও এখন সোশ্যাল মিডিয়ার জন্য কাকলি অনলকে চেনে। এরা কিন্তু প্রত্যেকে, এই থিয়েটার জগৎ এবং সিনেমার জগৎ কম বেশি বলবো, কারোর না কিছু থাকতেই পারে, সেটা ব্যতিক্রমী ব্যাপার, ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমাদেরকে ভীষণ শ্রদ্ধা করে। আমরা সেজন্য কিন্তু সত্যিই আমরা খুব মানে সম্মানিত বোধ করি প্রত্যেকে। কাকলি অনলকে সবাই সম্মান করে, কিন্তু এরা বাদ দিয়ে যারা নাগরিক মানুষ, যাদের কাছে যাত্রার সম্বন্ধে কোনো ধারণাই নেই, যারা যাত্রাটা বলতেই জানে যাত্রা মানে মোটা দাগের ব্যাপার, যাত্রা মানে যাত্রা, এটা আবার দেখে, এটা আবার মানুষ দেখে নাকি, তাদের জন্য আমার করুণা হয়, কষ্ট না, করুণা হয় যে আপনারা কি জিনিস মিস করে যাচ্ছেন, কি জিনিস জানতে পারলেন না,
দেখলেন না, যাত্রা দেখলেন না। আমি আমাদের কথাই বলি, কাকলি অনলের যাত্রা যারা দেখলেন না তারা মিসই করলেন। এটা অহংকার না, দেখলে আপনারা সমৃদ্ধ হতেন। তাহলে আর যাত্রা সম্বন্ধে 2 লাইন খারাপ কথা লেখার আগে একটু কলমটা থমকাতো, যে না, যাত্রাকে খারাপ বলবো না। আপনার মেয়েকে আনবেন? না, মেয়েকে আনবো বলতে হয়েছে কি, সেটাও একটা যন্ত্রণার ব্যাপার। আমার মেয়ে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শিল্পী হয়ে জন্মেছে, কিন্তু ও ছোটবেলা থেকে বাইরে পড়াশোনা করেছে, তো উটিতে পড়েছে, তারপরে কেআইআইটি থেকে MBA পাশ করেছে, পড়ে গেছে কর্পোরেটে, ভেতরটা পুরো শিল্পী। কর্পোরেটে 5 বছর কাজ করার পর ও মানসিকভাবে মেন্টালি এমন জায়গায় চলে গেল যে ওর একটা সময় মনে হলো যে আমার বেঁচে থেকে আর লাভ নেই, আমার বোধহয় মরে যাওয়া উচিত। ও বলল যে আমি চাকরিটা ছাড়ছি, কারণ আমি কর্পোরেটে থাকলে আমি মরে যাব, আমার টাকার দরকার নেই, আমি গরিব থাকতে চাই, কিন্তু আমি কর্পোরেটে ঢুকবো না। এই মুহূর্তে আমার যা মানসিক অবস্থা, আমি থাকবো না, আমি লাইন চেঞ্জ করব। এবং পরবর্তীকালে ও এখন একটু রেস্টেই আছে, চাকরিটা ছেড়ে দিয়ে ও নিজেকে খুঁজছে যে আর কোথায় কি করা যায়, যেটাতে আমার মানসিক মেন্টাল হেলথটা আমার নষ্ট হবে না, আমি 2 পয়সা কম রোজগার করব, আমার দরকার নেই, আমি বড় লোক হব না, কিন্তু আমার মানসিক শান্তিটা থাকবে, আমি রাত্রে একটু ঘুমোতে পারবো, সকালবেলা উঠে আমাকে প্যানিকড হতে হবে না, এই হলো ওই হলো। তো ওর খুব ইচ্ছা ছিল মানে মাঝে মধ্যে অভিমান করে, একটা বছর তোমাদের সঙ্গে আমাকে নাও না যাত্রায়। কিন্তু আমি ওকে অন্য কিছুর জন্য বলি না, আমি বললাম দেখ, আমি যে নিউক আমার তাকে বলি, দেখো ভাই, যাত্রা করতে এলে প্রথম 2 বছর একটু আমাদের মতো 13 বছর স্ট্রাগল করতে বলছি না, 13 বছর বাসের পেছন পেছন বাসে গিয়ে স্কুল বাড়িতে থাকতে বলছি না, কারণ আমাদের সময় এত গ্লোবাল ওয়ার্মিং ছিল না, আমরা দীর্ঘ বছর হোটেল কনসেপ্ট, আমার পেটে যখন বাচ্চা তখনও আমি হোটেল পাইনি, তখন সারা পশ্চিমবাংলা কাকলি চৌধুরীর নাম জানে, কিন্তু তখনও আমি হোটেল পাইনি, আমি তারপরে। কিন্তু আজকে যে আমরা ভাতের হাঁড়ি চাপিয়ে যাত্রা করতে এসছি, অভাব চাপিয়ে উনুনে, আর আজকালকার জেনারেশন মাথার উপর 3-4টে এসি রেখে যাত্রা করতে আসে, সো তারা এত স্ট্রাগল করবে না। কিন্তু তবু আমরা আমাদের দলে বলি, যে নিউক আমারই এসো 2-3টে বছর অন্তত তোমরা স্ট্রাগলটা করো, স্ট্রাগল না করলে যাত্রাকে এসেই কিছু না জেনে যদি হোটেল প্রাইভেট পেয়ে যাও, তাহলে আর শেখার ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে, আগে একটু কষ্ট করো। তা আমি সবাইকে যখন বলি, তুই আমার মেয়ে বলে তোকে তো গাড়িতে তুলবো না, তোকে 2 বছর তোকে বাসে যেতে হবে, তুই কেঁদে কেটে বললেও কিন্তু আমি তোকে গাড়িতে তুলবো না, তাহলে বলবে যে ও নিজের মেয়ের বেলায় হলো না, অন্যকে গাড়িতে বাসে যেতে বলো। সুতরাং ওটা করিস না। ও অসম্ভব ভালো গান গায়, না শিখে, কোথাও জীবনে কোনোদিন না শিখে অসম্ভব ভালো গান করে। মানে তুই গান গা, নিজের লেখালেখি কর, যেটা ইচ্ছে হয় সেটা কর, কিন্তু যাত্রাটা করতে যাস না, কারণ যাত্রাটা করতে যাওয়ার অনেক চাপ হবে, কি তুই কাকলি চৌধুরীর মেয়ে, সেটা একটা অন্যরকম প্রেশার পড়বে, সেটা তুলনা আসবেই, যতই তুই চেষ্টা কর তুলনা আসবেই। তারপর সেখানে নেগেটিভ কথাও হয়তো কেউ বলবে, পজিটিভও বলতে পারে, কাকুরি দিক থেকেও দারুণ করলো, সেটা শুনতে আমার দারুণ লাগবে। কিন্তু কেউ যদি বলে না মায়ের মতো ঠিক হলো না, তখন তোর খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। যে ওই জিনিসটা নিতে যাস না, এই জীবনটা থাক, এই জীবনটা গান টানগুলো নিজের ভালো লাগার জন্য কর, লেখালেখি কর, যেটা ইচ্ছে হয় প্রাণ চার সেটা কর, জীবন একটাই, কিন্তু যাত্রাটাতে আর যাস না। এইটা ওকে তো মাঝে মধ্যে ও অনলকেও আগুন বলে ডাকে, ওর আগুনকে বলবে যে একটা ছোট্ট 10 মিনিটের স্ক্রিপ্ট লেখো না, যেখানে আমি অভিনয় করব, অন্তত মোবাইল ক্যামেরায় একটা ধরে রাখো, আমি একটু অভিনয় করব। অভিনয় রক্তে আছে, অভিনয় আমি জানি, ও গেলে ভালো করবে, অসম্ভব ভালো গান গায়, সব ঠিক আছে, কিন্তু ওর এই খিদেটা এই জন্মে তো এখনো পর্যন্ত মিটলো না। আমি জানি না ভবিষ্যতে কি আছে কপালে, বলতে পারবো না। আপনি এই জায়গায় একটা বললেন অবসর নেবেন, অবসর নেওয়ার পরে কি করবেন? এই সুযোগে একটা কথা বলি, আমার ক্যামেরার কাজের প্রতি আমার খুব লোভ ছিল। মানে একটা সময় যখন আমি যাত্রায় আসিনি, বয়স কম, তখন আমার বাড়িতে প্রচুর নামি নামি সিনেমার ডিরেক্টররা এসেছেন, তখন আমার ঠিকঠাক সিনেমায় যাওয়ার বয়স ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক আমি সেভাবে যাইনি। কিছু অসুবিধা থাকেই, আপনি সিনেমার লোক, আপনি বুঝবেন, সেজন্য যাইনি। তারপরে যখন যাত্রাটা চলে এলো, আমি যাত্রাটাতেই নিবেদিত প্রাণ হয়ে গেলাম, দেখলাম এটাই আমার লাইন, হয়তো এখানেই আমার সবটা লেখা আছে বলেই হয়তো সিনেমাটা ক্লিক করেনি। কিন্তু পরবর্তীকালে সিনেমা যে আমি একদম করিনি তা না, শুনলে অবাক হয়ে যাবেন যে আমাকে একদিন, আমি মুর্শিদাবাদ থেকে শো করে ফিরছি, আমাকে মঞ্জিল ফোন করে বলল যে কাঁচিদি, আমার ডাকনাম কাঁচিদি, তুই কোথায় আছিস? আমি বললাম যে আমি মুর্শিদাবাদ থেকে শো করে ফিরছি, কালকে ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ ফ্রি আছি।
বলে একটা দারুণ ক্যারেক্টার আছে, তুই সকালবেলায় ওই নারায়ণী স্টুডিওতে শুটিং হচ্ছে, তুই সকাল 10টা 10:30 11টার মধ্যে পৌঁছে যেতে পারবি, ক্যারেক্টারটা তোকে ছাড়া হবে না। আমি বললাম বাহ, এরকমভাবে এরকম একটা বলছে। আমি বললাম হ্যাঁ চলে যাবো, কোনো ব্যাপার না, আমি ঢুকে যাবো। তাড়াতাড়ি খেয়ে দেই, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়লাম। আমাকে ডেকেছে সিনেমায়, চলে গেলাম। তাহলে রাজা চন্দ্র ডাইরেক্টর ছিলেন। তা আমি নামলাম, নেমে আমাকে ন্যাচারালি কেউ চেনে না, গেলাম, গিয়ে আমি বললাম মঞ্জিল বা পাঠিয়েছে। তখন রাজা বললো হ্যাঁ আসুন আসুন, মঞ্জিল বলেছেন তোমাকে। তা আমি তো ভাবছি কী রোল দেবে, কী করবে না বলে। তারপর আমাকে মেকআপ টেকআপ হয়ে যাওয়ার পর আমি দেখলাম আমাকে একটা রোল দেওয়া হলো, সেই রোলটার কোনো নাম নেই, একটা জনৈকা, একটা সিনেমা, এই একটা হসপিটালের করিডর থেকে হেঁটে যাওয়া শুধু। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, বনি হিরো, সে ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, সে আমার স্বামীকে নিয়ে হসপিটালে এসছে, আমি করিডর থেকে শুধু হেঁটে আসছি, ওর সঙ্গে বললাম যে কত টাকা হয়েছে, এটা দিয়ে দিলাম। দিস ইজ মাই ক্যারেক্টার। আমিও জানি না মঞ্জিল কেন আমাকে এটা বলেছিল। প্রথমে আমি ভাবলাম, যখন আমাকে এটা বলছে আমি ভাবলাম যে কি আমি বেরিয়ে যাব, এইটা করাটা কি আমার উচিত হবে? আফটারঅল আমার যাত্রায় একটা জায়গা তো আছে। এই জনৈকা চরিত্র যার কোনো নাম নেই, জাস্ট হসপিটালে। কোন সময়ের কথা? আমি 2017-র কথা বলছি। আচ্ছা, 2000 আপনারা বিখ্যাত। হ্যাঁ, এবারে আমি বলি, এটাও আমার জীবনের একটা পাওয়া। তখন আমি দেখলাম যে না, আমি তো ক্যামেরার কিছু বুঝি না, আমি তো কিছু জানি না। ঠিক আছে, যাই না, আমি জনৈকা চরিত্রটাই করব। আমি আসলাম, ক্যামেরা বললো, রাজা ওদিকে দাঁড়িয়ে রয়েছে, অ্যাকশন বললো, এখানে এসে একটা কি সাইন করার এটার করিডর দিয়ে হেঁটে এলাম, বনির কাছে এলো, একটা কি ছোটো কাট শট সব বলে টলে, ডায়লগ, দু একটা ডায়লগও নিয়ে হেঁটে বেরিয়ে চলে গেলাম। এটা আমার ক্যারেক্টার। রাজা কিন্তু বুঝতে পেরেছিল যে এটা ওনার চরিত্র হওয়াটা উচিত হয়নি, এবং রাজা পরবর্তীতে আমাকে বলেছিল যে এই চরিত্রটা আপনার, এটা 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 একটা মিসকমিউনিকেশনই হয়ে গেছে এটা, কিন্তু কাকলিদি আমি আপনাকে নিয়ে কিন্তু কাজ করব। এবং সেই বছরই 2017 সালেই রাজা আমাকে ফোন করে বলে আমাকে 5 দিনে সুলতান ছবিতে একটি কাজ দিয়েছিল। সুলতান ছবিতে, জিতের প্রযোজনায় সুলতান ছবিতে, মানে কমেডি রোল করেছিলাম, ছোট্ট রোল, কিন্তু রোলটা খুব মিষ্টি ক্যারেক্টার, কমেডি রোল। প্রিয়াঙ্কাও ছিল সেইখানে, আমার সঙ্গে প্রিয়াঙ্কার আলাপ হয়েছিল। এই সম্মানটুকু কিন্তু রাজাচন্দ্র আমাকে দিয়েছে, এটা আমি পেয়েছি। আমি অনেক বড় বড় ডিরেক্টর আছেন যাদেরকে আমি নিজে থেকে বলেছি যে আমাকে পয়সা দিতে হবে না, পয়সা রোজগার করার জায়গা আমার আছে, আমার যাত্রা আছে। আমি একটু দেখতে চাই যে আমি ক্যামেরায় পারি কিনা, আমি কাজটা পারি কিনা। আমি এইটা একটু মানে একেবারে ক্যামেরায় মুখ দেখানোর জন্য না, একটু কাজ আছে, একটু কাজ করে দেখাতে পারবো সেরকম একটা রোল আমাকে দিন। আমার পয়সারও দরকার নেই, যদি মনে করেন যে আমি এটা কেটে কুটে কাজ করেছি, একটু কিছু দেওয়া যায়, কিছু দেবেন, না দিলেও আমার আপত্তি নেই। আমি নিজের গাড়িতে আসবো, নিজের গাড়িতে যাব, আমাকে শুধু একটা ক্যারেক্টার দিন। অনেক কখনো হয় না, আমি সিরিয়াসলি বলছি, আমি এতটাই লালায়িত ছিলাম ক্যামেরায় কাজ করার জন্য, কিন্তু আমার কাছে না সেরকম ভাবে কোনো অফার কোনোদিনই আসেনি। যাও বা 2-1 একটা দুটো এসেছে, এই বিনোদিনীতেই এসেছিল, আমাদের রামকমল ডেকেছিল, কিন্তু আমার যাত্রার জন্য ক্ল্যাশ করে আমি দেখলাম যে না, এটা আমার কাছে যে দুটো ডেট চাইছে, সেই দুটো ডেট যে 3টে হবে না তার কোনো গ্যারেন্টি নেই, হতেই পারে। আবার আমার এদিকে যাত্রা আছে, আমি না পারবো এটা, না পারবো ওটা, তারপরে গঙ্গার ধারে শুটিং, বাই চান্স যদি গলাটা ক্র্যাক করে যায়, সন্ধ্যেবেলা গিয়ে যাত্রা করতে পারবো না, তখন তো কাউকে বোঝাতে পারবো না আমার শুটিং ছিল তাই গলাটা বসে গেছে। না ওটার প্রতি জাস্টিস হবে, না এটার প্রতি, দরকার নেই। আমি বলেছি না, এবার যদি সত্যি কোনোদিন সিনেমাতে কেউ চান্স দেয়, আমি সেইভাবে কাজ করব যখন আমার যাত্রার কাজ থাকবে না। সিনেমাতে যদি যোগ্য, ওই মুখ দেখানোর জন্য ক্যামেরায় যাওয়ার বয়স আমার এখন আর নেই। আর আমি তো এখন করতে যাব ক্যারেক্টার রোল। এবং সত্যি বলছি, আমি আপনাকে বলছি, আমি পুলিশ ফাইল করেছি দুটো, দেবাশিস দিঘালের, আমাকে অত্যন্ত সম্মান দিয়ে ডেকে নিয়ে করে গেছে, এবং আমি যে কি তৃপ্তি নিয়ে ওই দুটো কাজ করেছি। এখনো লোকে আমাকে বলে দিদি আপনার পুলিশ ফাইলে আপনার দুটো ক্যারেক্টার দেখেছিলাম, একটা ভিলেন, একটা টিচার, মা, দুটোই মায়ের চরিত্র, দুর্ধর্ষ লেগেছিল, এবং আমি প্রচন্ড আনন্দ নিয়ে কাজ করেছি। অল্প এই কটা টাকা পেয়েছি, যে টাকা আমি বিকেলবেলা বাজারে গেলে খরচা করে ফেলি, কিন্তু আমি ওটা নিয়ে ভাবিনি। আমি অভিনয়টা ভালোবাসি বলে আমি পাগলের মতো চলে গেছি। আমি ঘাম জড়িয়ে পাগলের মতো 2 দিন শুটিং করেছি, আমার অন্তর থেকে শুটিং করেছি। আমি দেবাশিসকে এটাও বলেছি, তুমি পুলিশ ফাইলে ভালো ক্যারেক্টার পেলে আমাকে ডেকো ভাই, আমি ক্যামেরায় কাজ করতে চাই। করেছি, রাজাচন্দ্রের ওখানে করেছি। এই হচ্ছে আমার ক্যামেরার মানে এইটুকু আমার সম্বল আর কি। আরও একজন ডেকেছিল, কিন্তু আমাদের এই বছরে এত টানা শো বলে আমি ডেট দিতে পারলাম না। সত্যি কথা বলতে, টু বি ভেরি অনেস্ট, যাত্রায় মোটামুটি পরিচিত হয়ে যাওয়ার পর না, আমার এই সিনেমায় গাছের ডাল ধরে অভিনয় করার থেকে আমি যাত্রায় অনেক কঠিন অভিনয় করেছি, ওটা আমাকে অনেক বেশি টেনেছে।
কারণ ক্যামেরায় ওই গাছের ডাল ধরে নায়িকা সেজে দৌড়োদৌড়ি করার মধ্যে আমি কোনো আনন্দ খুঁজে পাইনি। আমি চ্যালেঞ্জিং রোল ছাড়া অভিনয় করতে ভালোবাসবো না। আমাকে এখন অনেক টাকা দিয়েও কেউ ক্যামেরায় শুধু গ্লাস ধরে দাঁড়িয়ে থাকতে বললে আমি যাবো না। আমাকে যদি ভালো ক্যারেক্টার কেউ দেয়, সত্যি সত্যি যেখানে অভিনয় করে দেখানোর স্কোপ থাকবে, সেখানে আমাকে 2 পয়সা কম দিলেও কিন্তু আমি হ্যাংলার মতো চলে যাবো। এটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে জানা রইল। আমাকে যখন বলেছে আপনার কথা, আমি বললাম যে আমি অনল অতটা সিনেমা দেখে না, ও সিনেমা আন্তকে দেখে না, প্রভাবিত হয়ে পড়বে বলে, লেখার প্রভাব পড়বে বলে। আমি কিন্তু আমি বারবার তুমি বলে ফেলছি, আমি কিন্তু তোমার নামটা শুনেই আমি বলেছি আরে হি ইজ আ ফেমাস সিনেমা ডিরেক্টর। তো আমার খুব ভালোও লেগেছে যে যাকে এইটাও একটা সুযোগ হচ্ছে ওনার সঙ্গে দেখা করার, যদি একটু দয়ার দাক্ষিণ্য করে আমাকে একটা রোল করে দেয়। কারণ আমার ক্যামেরায় অন্য কিছু না, আমি তো চাই একটা বুড়ির রোল করতে, ডিগ্ল্যাম রোল করতে, কারণ আমাকে গ্ল্যামারাস এমনি যাত্রায় সাজতে হয়। আমি ডিগ্ল্যাম চরিত্রে অভিনয় করতে চাই, আমি খোঁড়া কানা বোবা যেখানে অ্যাক্টিং এর সুযোগ আছে, কঠিন অ্যাক্টিং করতে চাই। আমাকে দিক না কেউ, আমি চ্যালেঞ্জ নিতে চাই যে আমি পারবো, ক্যামেরাটাতেও আমি দেখিয়ে দিতে পারবো। অহংকার না, বিশ্বাস। হ্যাঁ, হয়তো টেকনিক্যাল ব্যাপার ভুল হবে, তাহলে যে একটু ডান দিকে যান বাঁ দিকে যান, একটু এটা হতেই পারে। আমি 5 তারা ইটিভির 5 তারা, হ্যাঁ একটা কথা না বললে মানে বেইমানি করা হবে, সেটা যে ইটিভি যখন লঞ্চ হয়েছিল হায়দ্রাবাদে প্রথম 5 তারা সিরিয়াল করেছিলেন গৌতম বসু, তুমি চিনবে নিশ্চয়ই। গৌতম দা আমাকে আর অনলকে কিন্তু দুটো ইম্পর্টেন্ট চরিত্র দিয়েছিল, সেখানে আমার হাজবেন্ডের রোল করেছিল রজতব, রনিদা আর কি। তো ওইখানে একটা ভালো রোল আমরা করেছিলাম। কিছু সিরিয়াল করেছি, শিশিরের শব্দ, তিথির অতিথি, কিছু সিরিয়াল করেছি। আর পুলিশ ফাইলটা আমার মনে খুব, দুটোই তো যিশুদার। হ্যাঁ, শিশিরের শব্দ আমি অনেকটা টিটোদার সঙ্গে অনেকটা, তারপর আমার এই যাত্রা রিহার্সালের জন্য ছেড়ে দিতে হলো। আর পুলিশ ফাইল দুটো দেবাশিস দিগালের জন্য করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, প্রচন্ড আনন্দ পেয়েছিলাম কাজটা করে। আমি অভিনয় করতেই ভালোবাসি, মঞ্চ তো আমার আছেই, কিন্তু যদি সত্যি আমি ক্যামেরায় সেদিন সেরকম কোনো সুযোগ পাই, এখন তো আর আমার ক্যামেরায় নিজেকে সেই দেখানোর বয়স নেই, আর আমি সেটা পাত্তাও দিই না। আমি জানি আমি অভিনেত্রী, আমাকে 8 থেকে 80 যে রোল দেবে আমি এখানে হাফ প্যান্ট পরে একটা ছোট্ট বাচ্চা ছেলে হয়ে যেতে পারি, আমার সেই ক্ষমতা রয়েছে। যদি পারেন কেউ একদিন রাত্রে ক্যাসেটটা সিডিটা দেখে নেবেন ইউটিউবে, আমাকে দেখলে কেউ বলবেও না যে ওটা কাকুরি চৌধুরী, আমি একটা ব্যাটা ছেলের রোল করেছিলাম। তো 8 থেকে 80 যে কোনো রোল দেবে আমি করে দিতে পারবো, এই কনফিডেন্টটা আমার মধ্যে, মানে ও অহংকার না, বিশ্বাসটা আছে আমি পারবো, ভুল হবে কিন্তু পারবো। টেকনিক্যাল সাইড হয়তো একটু ভুল হতে পারে, ডান দিক যান বাঁ দিক যান, কিন্তু ক্যামেরার কাজ করে দিতে পারবো। সত্যি সত্যি বলছি, এরকম প্রাণ খোলা এবং খোলাখুলি অনেস্টলি কথা বলা সাধারণভাবে তো মানুষ বলে না। আর আপনার কথাটা আমার মনে থাকবে। আমি যদিও সাময়িকভাবে নানান কারণে আমি সিনেমা থেকে এখন একটু বিরতি নিয়েছি বা নিতে বাধ্য হয়েছি, আপনার কথাটা আমার একদম মনে থাকবে। এবং যদি কখনো সময় অনার্ড হব ভালো আনন্দ করে। শুধু একটাই রিকোয়েস্ট, যাত্রার সময় চেয়েও না যাতে আমাকে না করতে হয়। আমার খুব কষ্ট হয় মুখের উপর না বলতে যে আমি পারবো না। আপনাদের যাত্রা সিজনটা বেসিক্যালি অফ থাকে জুন থেকে আগস্ট। জুনটা একটু এই দলটা ছুটি পড়লেই কয়েকটা দিন বেড়াতে যাই। সারা জীবন কর্তব্যের চাপে কোথাও তো বেড়াতে যেতে পারিনি, এই 2022-23 থেকে বেড়াতে যাওয়ার শুরু করেছি। এটা এই জুন থেকে আগস্ট হওয়ার সম্ভাবনা নেই। না, ঠিক আছে, ইটস ওকে, নানান কারণে, নো প্রবলেম। যদি কখনো হয় একদম আমি আপনাকে অবশ্যই বলবো। একদম এবং অনেক ধন্যবাদ, অনেক খুব আনন্দ হলো আপনি এরকম খোলা মনে কথা বললেন বলে। থ্যাংক ইউ সো মাচ। এবং এটা আমাদের একটা, আমি বলবো যে আমাদের পডকাস্টে এবং আমার ব্যক্তিগতভাবে একটা পরম পাওনা যে আপনাদের মতো দুজন শিল্পী আমার পডকাস্টে এসছেন, এবং আই এম ভেরি ভেরি অনার্ড। আবার যদি কখনো সুযোগ হয় আমার পডকাস্টে আসবেন, আর যদি কখনো সুযোগ হয় আমি তো আপনার সাথে এই কথাটা রইল। একদম আমারও পরম পাওয়া যে আপনার মতো এরকম একজন ফেমাস সিনেমা ডিরেক্টর আমার সঙ্গে বসে কথা বললেন, আমরা একটু সময় আড্ডা মারলাম। আমাদের এপিসোড আমি এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন প্রত্যেকে, আপনারা মুখে মুখে ছড়িয়ে দিন, এবং যাতে আরো বেশি আমরা দর্শক পাই এবং আপনাদের যাতে আরো ভালো ভালো এপিসোড উপহার দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই। নমস্কার।